গত সেশনে আমরা একটু শর্টকাট যাই, চলেন। আমরা গত সেশনে অনেকগুলো কাজ করছি, তার মধ্যে আমরা গত সেশনে পেজ ক্রিয়েট করেছিলাম এবং প্রথমে একদম পেজ ক্রিয়েট করেছিলাম। আমি পেজ ক্রিয়েট করেছিলাম হচ্ছে A to Z বইমেলা, এবং এরপরে আপনারা পরের সেশনে গিয়ে A to Z ফুড নিয়ে কাজ করেছিলেন। এবং এই পেজ ক্রিয়েট করতে গিয়ে আমরা যে সমস্ত সোর্স বা রিসোর্সগুলোকে হচ্ছে কালেক্ট করেছিলাম, সেই রিসোর্সগুলো হচ্ছে বিজনেসের নেম, বিজনেসের ফোন নাম্বার দরকার ছিল, বিজনেসের অ্যাড্রেস দরকার ছিল, বিজনেসের আওয়ার্স দরকার ছিল, বিজনেসের কোন ক্যাটাগরি, তাই না, কোন ক্যাটাগরিতে থাকবে সেই ক্যাটাগরি কালেক্ট করা দরকার ছিল। আর কি দরকার ছিল? ডেসক্রিপশন বা বায়ো দরকার ছিল। আর লোকেশন দিছি, অ্যাড্রেস। আর কি দরকার ছিল? ইমেল দরকার ছিল। আর ওয়েবসাইট দরকার ছিল, লোগো দরকার ছিল, আর হচ্ছে কভার ফটো দরকার ছিল। কভার ফটোর একটা সেভ জোন ছিল এবং একটা ডাইমেনশন ছিল, যেটা আমরা দেখেছিলাম। ঠিক আছে, সো পেজ ক্রিয়েট করার পরে আমরা পেজের ইন্টারনাল অপটিমাইজেশন এবং পেজ মেইনটেন্স বা ম্যানেজমেন্ট করার জন্য একটা টুল দেখছিলাম। টুলের নামটা কি? মেটা বিজনেস সুইট। ফেসবুক পেজ ম্যানেজ করার জন্য বা ফেসবুক পেজ ম্যানেজমেন্টের জন্য যে টুল দেখছিলাম সেটার নাম ছিল মেটা বিজনেস সুইট। এই মেটা বিজনেস সুইট কই পাওয়া যায়? মেটা বিজনেস সুইট হচ্ছে কোন একটা পেজের ভেতরে আসলে একদম নিচের দিকে বাম দিক থেকে পাওয়া যায় মেটা বিজনেস সুইট। এটার কাজ কি কেউ একজন বলেন? এটার কাজ কি মনে আছে কিনা? পেজ ম্যানেজমেন্টের মধ্যে আমরা কি কি কাজ করতে পারি? অ্যাডভান্স লেভেলের পোস্ট ক্রিয়েট করতে পারি, কয়েকটা জায়গায় ক্রস পোস্ট করতে পারি, স্কেডিউল করতে পারি, এরপরে কন্টেন্ট ক্যালেন্ডার প্ল্যান করতে পারি, এই পোস্টের সময় রেস্ট্রিক্টেড করে দিতে পারি। অ্যাড ক্যাম্পেইন তো অ্যাড ম্যানেজার দিয়ে হচ্ছে। ইনসাইটস দেখতে পারি না? ইনসাইট আমার পেজের অবস্থা কি, স্ট্যাটাস গুলো আমরা দেখতে পারি না? কন্টেন্ট এক্সপায়ার হচ্ছে কিনা, কবে এক্সপায়ার হচ্ছে, কোনটা এক্সপায়ার হয়ে গেছে, এই জিনিসগুলো দেখতে পারি। স্টোরি এক্সপায়ার হলে কোনটা হচ্ছে সেটা দেখতে পারি, এই জিনিসগুলো দেখতে পারি। আর হচ্ছে মনিটাইজেশনের ব্যাপারটাও দেখতে পারি এই জায়গা থেকে। এটা তো নর্মালি আমরা গত সেশনে যেটা করেছিলাম সেটা হচ্ছে একটা কন্টেন্ট আমরা আপলোড করছিলাম বার্গারের অ্যাজ এ ডেমো, মনে আছে না? এবং এইখানে যখন আমরা কন্টেন্ট আপলোড করেছিলাম তখন একটা জিনিস দেখছিলাম, সেটা হচ্ছে কন্টেন্ট যখন আমরা বানাবো, বিশেষ করে ক্রিয়েটিভ যেটা ডিজাইন, যেটা গ্রাফিক ডিজাইনের কাজ, যেটা সেটা গ্রাফিক ডিজাইনারের কাজ, এটা আমাদের কাজ না। কিন্তু আমাদের কাজ হচ্ছে এই যে টেক্সট যে ব্যাপারটা বা কপি অ্যাডের যে কপি বা পোস্টের যে কপিটা বানাইতে হবে, এই কপিটা হচ্ছে আমাদের কাজ। চেক করা যে এই কপিতে যা লেখা হচ্ছে সেটা মূলত এখান থেকে দেখতে পারবো, যাইতে হবে পেজের ভিতরে, এই যে এখানে। সো এই যে কন্টেন্ট আমরা লিখতেছি, এই কন্টেন্টের মধ্যে কি আছে এটা দেখতে হবে, কি আছে বা কি নাই। একটা শব্দ বলছিলাম, কি এমন জিনিস যেটা একটু চেক করে দেখতে হবে, হুক আছে কিনা। হুকের কাজ কি? হুক হচ্ছে এমন একটা প্রসেস যেটা মানুষদের স্ক্রল আটকানোর জন্য হেল্প করে, তাই না? বা হোল্ডের একটা ব্যাপার থাকে, যে মানুষ এখানে হোল্ড করতেছে, কন্টেন্ট পড়তেছে বা কন্টেন্ট এঙ্গেজ হয়, বা মানুষকে বেশি পরিমাণে এঙ্গেজ করানোর টেকনিক, বা এমন একটা লাইন দিয়ে শুরু করা কন্টেন্ট যেন মানুষজন স্ক্রল থামে। আর যদি ভিডিও কন্টেন্ট হয় তাহলে ভিডিওর যে কন্টেন্টটা, আপনি যে স্ক্রিপ্টিং করতেছেন, কথা যে বলছেন, ভয়েস ওভার যেটা দিচ্ছেন, ওই ভয়েস ওভারের মধ্যেই এমন একটা লাইন দিয়ে আসলে ভিডিও শুরু করা, ইন্ট্রো পার্টটা এমনভাবে হওয়া জরুরি যাতে মানুষ ওই ভিডিওর মধ্যে অ্যাট্রাক্ট হয়। যেটা ওই যে আরাফা স্যার একদম প্রথম ক্লাসের সোশ্যাল মিডিয়ার একটা স্লাইডের মধ্যে দেখাইছিল কয়েকটা টেকনিক। এই কন্টেন্টটা আপলোড করার পরে দেন আমরা অ্যাডস ম্যানেজারে গিয়েছিলাম না, ফেসবুক অ্যাড ম্যানেজার। ফেসবুক যে অ্যাড ম্যানেজার যেটা আমরা দেখাইছিলাম, অ্যাডস ম্যানেজার, এই অ্যাড ম্যানেজার সাধারণত একটা পার্সোনাল পোর্টফোলিওর আন্ডারে থাকে, তাই না? এবং আমরা মেনুতে ক্লিক করলে শুরুতেই হচ্ছে অ্যাড ম্যানেজার, অথবা আপনাদের কারো কারো ক্ষেত্রে এটা নিচের দিকে হচ্ছে থাকে। সো আমরা শুরুতেই একদম ক্লিক করে যদি অ্যাড ম্যানেজারে হচ্ছে ওপেন হই, এটা ছিল হচ্ছে অ্যাড ম্যানেজারের
ইন্টারফেস, মেইনলি একটা প্রফেশনাল অ্যাড ম্যানেজারের ইন্টারফেস। তো আমরা এখানে প্রথমে এসে বলছিলাম যে এইটা এই পার্সোনাল প্রোফাইলের আন্ডারে যে ডিফল্ট অ্যাড ম্যানেজারটা থাকে সেইটাকে সেফ রাখার কথা বলছিলাম, যে এইটা যদি কোনো কারণে রেস্ট্রিক্টেড হয় তাহলে আমরা আর কখনোই এই অ্যাকাউন্টের থ্রোতে বা প্রোফাইলের থ্রোতে অ্যাডের কাজ করতে পারবো না। বুঝতে পারছি স্যার? এটা অনেকগুলা কারণ বলছিলাম গত সেশনে। এক, আমরা কন্টেন্ট যখন বানাই, মানে এই যে একটা কন্টেন্ট লিখছি, তো এটা একটা কন্টেন্ট, এই কন্টেন্টের জন্য আমি সাপোজ অ্যাড রান করতে যাচ্ছি, বাট এই অ্যাডটা ফেসবুকের যে পলিসি আছে সেটা ভায়োলেট করছে, এইটা একটা কারণ হইতে পারে আপনার অ্যাড ম্যানেজার রেস্ট্রিক্টেড হচ্ছে, নাম্বার 1। নাম্বার 2, কখনো কখনো যেটা হয় যে আপনি যখন অ্যাড রান করতে যাচ্ছেন তখন ডেফিনেটলি পেমেন্টের একটা ব্যাপার স্যাপার থাকে। পেমেন্ট যখন ডিক্লাইন করতেছে, পেমেন্ট যখন ঠিকঠাক মতো ফেসবুক আপনার ব্যাংক থেকে কেটে নিতে পারছে না, একবার দুইবারের পরে 3বার অ্যাটেম্পটের পরে মোটামুটি ডিসেবল বা রেস্ট্রিক্টেড করে দিতে পারে, এইটা একটা কারণ। ফেসবুকের অ্যাডের বা কোন ধরনের প্রোডাক্ট বা কোন ধরনের সার্ভিসের অ্যাড রান করতে পারবেন তার পুরো একটা লিস্ট দেওয়া আছে। আচ্ছা, মানে গ্যাস্ট্রিকের ওষুধ, মাথা ব্যথার ওষুধ, জ্বরের ওষুধ আজ পর্যন্ত অ্যাড দিতে দেখছেন ফেসবুকে? অনেক্সবেট ক্যাসিনো ওয়েবসাইট না, নাম শুনছেন তো? অনেক্সবেট অ্যাড দিতে দেখছেন ফেসবুকে? ফেসবুক অ্যাড বিভিন্ন বিভিন্ন মুভিতে থাকে অ্যাড, সেটা আলাদা। যেগুলো পাইরেসি মুভি হয় সেগুলো আলাদা, বা ডিরেক্টলি ফেসবুক অ্যাড দিচ্ছে। বিটকয়েন নাম শুনছেন না? ক্রিপ্টোকারেন্সি, বিটকয়েন, ইথেরিয়াম, ইউএসডিটি, এগুলোর অ্যাড দিতে দেখছেন? অনেক ট্রেডিং কোম্পানি আছে না যেখানে এসব নিয়ে ট্রেড করা যায়, বাট ওরা কি কখনো অ্যাড দিচ্ছে ডিরেক্ট? কোম্পানির নামে অ্যাড দিতে পারে যে আমরা একটা ট্রেডিং কোম্পানি, বাট কি নিয়ে ট্রেড করে এরকম কিছু বলছে যে ইউএসডিটিতে ট্রেড করেন, বিটকয়েনে ট্রেড করেন, অ্যালকোহল বিক্রি করে, এমন কোনো কোম্পানি দেখছেন অ্যাড রান করতেছে তারা অ্যালকোহল বিক্রি করে? নাই। ম্যাগাজিন, বুলেট, এগুলা বন্দুক বিক্রি করতেছে, অ্যাড আছে? কোম্পানি তো আছে স্যার। তো ফেসবুকের কিছু প্রোহাইবিটেড আর কিছু রেস্ট্রিক্টেড এরিয়া আছে, যেগুলো প্রোহাইবিটেড ওইগুলো নিয়ে অ্যাড রান করতেই পারবেন না, আর যেগুলো রেস্ট্রিক্টেড সেগুলোর কিছু নির্দেশনা দেওয়া আছে, যদি এগুলো মানতে পারেন তাইলে যাবে। সামনে নির্বাচন আসছে না, কোনো ধরনের ওই যে প্রার্থীদের অ্যাড রান করতে দেখছেন? আছে? নাই, কারণ এগুলো একটু স্পেশাল ক্যাটাগরির অ্যাড, আর স্পেশাল ক্যাটাগরি অ্যাড করতে গেলে আপনি যে দলের, সেই দলের অনুমোদন, আপনি যে দেশের, সেই দেশের ন্যাশনাল আইডি কার্ড, এই সমস্ত ডকুমেন্টেশন দিয়ে আগে ফেসবুকে অ্যাপ্লাই করতে হবে। ফেসবুক যদি আপনার এই অ্যাপ্লিকেশন দেখে মনে করে যে আপনি অ্যাড রান করার জন্য ক্যাপাবল, তাহলে আপনাকে অ্যাপ্রুভাল দিবে, দেন আপনি করতে পারবেন, না তো করতে পারবেন না। তারপরে ব্যাংক লোন দেয় না, ক্রেডিট কার্ড দিচ্ছে না, অনেক টাইপের ওই যে লোনের ব্যাপার স্যাপার থাকে, তো এগুলোর অ্যাড দিতে দেখছেন কখনো? এগুলো সব স্পেশাল ক্যাটাগরির অ্যাড। সো কিছু রেস্ট্রিকশন থাকে, কিছু একদমই প্রোহাইবিটেড। এইটাকে একটু দেখে নিই, তারপরে বাকি সেশনটা আবার একটু ব্যাক করতে, যেহেতু কথায় কথায় এই জায়গাটাতে আমি আসছি। আছে, ওই যে বললাম অ্যাপ্লাই করতে হবে আগে, সুযোগ আছে। স্পেশাল ক্যাটাগরির অ্যাড, এগুলা অ্যাড রান করতে পারবেন না। পোস্ট তো যে কোনো কিছু নিয়ে করতে পারেন আপনি, সেই পোস্টে আবার রিপোর্ট মারলে কিন্তু সেন্সিটিভ রিপোর্ট মারলে সেটাও নাই, থাকে না। বুস্টিং মানেই তো একই জিনিস, অ্যাড একই তো, অ্যাডই তো হচ্ছে, টাকায় দিয়েই তো মার্কেটিং এ যাচ্ছেন। হ্যাঁ, দেখেন কি কি বিষয় নিয়ে কাজ করা যাবে না। পার্সোনাল অ্যাট্রিবিউট নিয়ে আপনি হচ্ছে মারামারি করতে পারবেন না, লাইক তুমি কালো রঙের, তুমি খাটো, তুমি লম্বা, আছে না এই ধরনের জেন্ডার ইকুয়ালিটি, এই জিনিসগুলো নিয়ে কথা বলা যাবে না। একদম সেনসেশনাল কিছু কন্টেন্ট আছে, তারপরে হচ্ছে ক্রিপ্টোকারেন্সি রিলেটেড ব্যাপার স্যাপার আছে, ডেটিং রিলেটেড অনেক প্রোডাক্ট থাকতে পারে, ড্রাগ রিলেটেড প্রোডাক্ট থাকতে পারে, অনলাইন গেমলিং নিয়ে প্রোডাক্ট থাকতে পারে, এইগুলো নিয়ে কাজ করা যাবে না। পার্সোনাল হেলথ, পার্সোনাল অ্যাপিয়ারেন্স নিয়ে কথা বলতে পারবে না, যেটাতে কিনা একজন ব্যক্তির মানে মানহানি হইতে পারে, সেলফ রেসপেক্ট কমতে পারে, সেটা তো সমস্যা হতে পারে, এগুলো করা যাবে না। সোশ্যাল ইস্যু, ইলেকশন, পলিটিক্স, এগুলো নিয়ে কাজ করা যাবে না, বাট করতে পারবেন যদি তাদের অ্যাডভার্টাইজিং পলিসি মেনটেন করে চলেন তাইলে। বুঝতে পারছি স্যার? সো এখানে আরও কিছু জিনিসপত্র আছে, ইভেন এই যে ব্র্যান্ডের কন্টেন্ট।
আপনি ইচ্ছা করলেন আপনি হচ্ছে ধরেন যে অ্যাডিদাসের একটা জুতা নিয়ে আসছেন, বা আপনি জারার একটা ক্লথ নিয়ে আসছেন, এনে জারার একদম ব্র্যান্ডিং লোগো সহ আপনি অ্যাড রান করে দিচ্ছেন, আপনি পর মানে অ্যাড রানও হবে না, ওইটা ওই রিভিউর পরেই রিজেক্ট হয়ে যাবে। আর একবারে বেশি দুইবার করতে গেলে পুরো অ্যাড ম্যানেজার ব্যান। কারণ ওই যে ব্র্যান্ডের কন্টেন্ট ওনাদের অনুমতি ছাড়া, আপনি যে অথরাইজড রিসেলার সেটা কোনো ডকুমেন্টেশন ছাড়া আপনি অ্যাড রান করতে পারবেন না। বাংলাদেশে দেখবেন অ্যাপেলের ফোন হোক বা ল্যাপটপ হোক, একমাত্র মানে ডিরেক্ট অ্যাপেলের নাম দিয়ে অ্যাড চালা দিতে পারে হচ্ছে গ্যাজেট অ্যান্ড গিয়ার, জিএনজি নামে একটা কোম্পানি, যারা অ্যাপেলের অথরাইজড। অন্যান্য অনেক কোম্পানি আছে যারা অ্যাপেলের প্রোডাক্ট নিয়ে আসে, ওরা হয়তো বা ভিডিওর মধ্যে এসে বলতেছে যে অ্যাপেলের প্রোডাক্ট আছে, বাট ডিরেক্টলি অ্যাপেলের লোগো টোগো ব্যবহার করে ডিরেক্ট অ্যাড রান করতে পারে না, যাদের অ্যাকচুয়ালি একদম ওই অথরাইজেশন নাই, যাদের আছে তারা করতেছে। তো ওই ব্র্যান্ডের কন্টেন্টে গিয়ে যদি কোলাবোরেশন না করে বা ব্র্যান্ড যদি আপনাকে অনুমতি না দেয়, তো সেখানে গিয়ে আপনার অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড কারণ হতে পারে। ইভেন এই যে উপরে যতগুলো কাজ দেখলেন, এই প্রত্যেকটা জিনিস নিয়ে যখন আপনি কাজ করতে যাবেন তখন আপনি কি বলে রেস্ট্রিক্টেড হইতে পারেন। বাংলাদেশে কিছু অর্গানিক মেডিসিন বিক্রি করে না, দেখবেন ওইখানে কন্টেন্ট লেখার সময় পুরা কন্টেন্ট লেখা না, একটু স্পেস দিয়ে দিয়ে কন্টেন্ট লেখা, অথবা কন্টেন্টের মাঝখানে স্টার দিয়ে দেয়। খেয়াল করছেন কখনো, চোখে পড়ছে এই ধরনের কন্টেন্ট? কি বলেন? হ্যাঁ, তো এইগুলো কারণ যার কারণ হচ্ছে যেন ফেসবুকের অ্যালগরিদম ওটাকে ধরতে না পারে, গ্যাপ দিয়ে যা বাইপাস করার চেষ্টা করা হয় কোনো না কোনো ভাবে, ফাঁকি দেওয়ার চেষ্টা, তারপরেও মাঝে মাঝে এগুলো ধরে ফেলে অ্যান্ড রেস্ট্রিক্ট করে দেয়। সো এই হচ্ছে আমাদের মোটামুটি পলিসি। সো এগুলো মেনটেন করলে আমাদের অ্যাড অ্যাকাউন্ট ব্যান হওয়া থেকে সেভ হইতে পারে। অ্যান্সার পাইছেন স্যার? ওকে, এরপরে আমরা এই জন্য বলছিলাম যে আমরা এই পার্সোনাল অ্যাড ম্যানেজার জন্য যেন রেস্ট্রিক্টেড না হয়, সেই জন্যে আমরা প্রথমে একটা বিজনেস পোর্টফোলিও খুলে নিব, তাই না? গত সেশনে বলছিলাম। এবং বিজনেস পোর্টফোলিও খোলার জন্য বলছিলাম যে আপনার বিজনেসের যে কোনো একটা নাম হইতে পারে, সেটা আপনি দেন। আর যদি আপনার আগে থেকে ট্রেড লাইসেন্স থাকে, তাহলে ট্রেড লাইসেন্সের যে নাম, ঠিক আছে না, ট্রেড লাইসেন্সের যে নাম থাকবে সেটা দিয়ে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম এবং আপনার ইমেল দিয়ে ক্রিয়েট করলে এটা ক্রিয়েট হয়ে যাবে। দেন আমরা হচ্ছে এখান থেকে আগে একটা বিজনেস ম্যানেজার বা বিজনেস পোর্টফোলিওর ভিতরে আমরা ঢুকবো, এবং তারপর ওই জায়গার মধ্যে আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট বানায় সেটাতে হচ্ছে অ্যাড রান করবো। প্রসেসটা এরকম ছিল, মানে প্রফেশনাল কাজগুলা করার ক্ষেত্রে আগে সরি আমি আগে একটা রিক্যাপটা দিয়ে নেই আজকে। আমরা বিজনেস পোর্টফোলিওর মধ্যে আমাদের নিজস্ব পেজ, আমাদের ক্লায়েন্টদের পেজ অ্যাড করে রাখতে পারি। আমাদের যদি কোনো এমপ্লয়ি থাকে, আমাদের টিমে কেউ কাজ করে, টিম মেম্বার, তাকে আমি ওই যে একটা নির্দিষ্ট কাজে অ্যাসাইন করে দিতে পারি। আমার নিজের অ্যাড অ্যাকাউন্ট থাকতে পারে, ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট থাকতে পারে, সেগুলোকে আমার কাজ করতে হইতে পারে। অনেক ক্লায়েন্ট আসে এসে বলবে আমার নিজের অ্যাড অ্যাকাউন্ট আছে, আমি তোমাকে ডলার দিব, তুমি শুধু আমার জন্য কাজ করে দাও, তাহলে ওই অ্যাড অ্যাকাউন্টের এক্সেস লাগবে না? সেই এক্সেসটা আমরা আমাদের বিজনেস পোর্টফোলিওতে নিয়ে আসতে পারি। আপনার একটা ওয়েবসাইট আছে, হ্যাঁ, ফুল অ্যাক্সেস দিবে। আমি অ্যাক্সেস কিভাবে নেবেন আমি দেখাই দিচ্ছি একটা একটা করে। ওয়েট, আমি গত সেশনে শুধু পেজের অ্যাক্সেস কিভাবে নিতে হয় সেটা দেখাইছিলাম। হ্যাঁ, এই যে এটা হচ্ছে আমাদের বিজনেস পোর্টফোলিওর চেহারা ওপেন হওয়ার পরে বা ইন্টার নেওয়ার পরে। তো এরপর আমরা দেখছিলাম যে আমরা পেজে আসব, এবং পেজে আসার পর কিভাবে একটা পেজের অ্যাক্সেস নিতে পারি, তাই না? নিয়মটা কি ছিল? নিয়ম ছিল এখান থেকে অ্যাডে আসব, অ্যাডে ক্লিক করার পরে যদি কোনো ক্লায়েন্টের থার্ড পার্টি কোনো ব্যক্তির পেজের অ্যাক্সেস নিতে হয় যে কিনা আমার ফ্রেন্ড লিস্টে নাই, বা যার পেজের অ্যাক্সেস আমার সাথে আগে থেকেই ছিল না, তাইলে আমরা মাঝখানের যে অপশনটা রিকোয়েস্ট শেয়ার্ড অ্যাক্সেস টু আ ফেসবুক পেজ, এই অপশনটা ব্যবহার করে আমরা ক্লায়েন্টের পেজের অ্যাক্সেস নিয়ে নিব। এখানে আমার পেজের ইউআরএল দিব, তারপরে অ্যাক্সেস আমি কি ধরনের নিব সেগুলো, লাইক A to Z বইমেলা সাপোজ দিলাম। দেন আসেন নেক্সট, এরপর আসেন অ্যাক্সেস, কি টাইপের অ্যাক্সেস নিব। আমরা বলছিলাম যে ক্লায়েন্টের সাথে কথা বলে দুইভাবে অ্যাক্সেস নিতে পারি। এক, নর্মালি যেটা নেওয়া হয় স্ট্যান্ডার্ড প্রসেস যেটা, সেটা হচ্ছে পার্শিয়াল অ্যাক্সেস। আর ক্লায়েন্ট যদি ফুল অ্যাক্সেস দিতে চায় তাহলে এটা না নিয়ে ফুল কন্ট্রোল নিয়ে আমরা জাস্ট কনফার্ম করে দিব এখান থেকে, ঠিক আছে? তাহলে ক্লায়েন্টের কাছে একটা ইমেল চলে যাবে, ইমেল থেকে ক্লায়েন্ট আমাদেরকে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলে এই পেজটা আমাদের এই লিস্টের মধ্যে চলে আসবে। আর আমার নিজের
প্রোফাইলে যদি আগে থেকে পেজ থাকে, আমি পেজের অ্যাডমিন, তাইলে আমরা অ্যাড থেকে অ্যাড অ্যান এক্সিস্টিং ফেসবুক পেজ এইটা সিলেক্ট করব এবং আমাদের পেজের নাম দিয়ে জাস্ট এখান থেকে অ্যাড করে ফেলবো। সেমভাবে A to Z বইমেলা, এই যে দেন নেক্সট নেক্সট অ্যাড, এখান থেকে টার্ম অ্যান্ড কন্ডিশন এগ্রি করে অ্যাড পেজে ক্লিক করলে এই পেজটা আমাদের এখানে অ্যাড হয়ে যাবে। ক্লিক করতেছি, এই যে পেজ অ্যাডেড সাকসেসফুলি ডান, এই যে অ্যাড হয়েছে, হয়েছে না? অ্যাড হওয়ার পরে এই পেজে কারা কাজ করবে, কাকে দিয়ে আপনি কাজ করাতে চান, সাপোজ আপনার টিমমেট আছে 5 জন 10 জন, তার মধ্যে কয়জন আপনার ফেসবুক পেজে কাজ করবে, কাকে আপনি অ্যাসাইন করতে চান, সেটার জন্য আপনি এখান থেকে পেজে আসার পরে এই যে অ্যাসাইন অ্যাক্সেস নামে যে অপশনটা আছে, অ্যাসাইন অ্যাক্সেসে ক্লিক করলে আপনার টিমে যারা কাজ করে সবার নাম এখানে পেয়ে যাবেন। এই নামগুলো আসছে কি আমরা একটু পরে দেখতেছি, বাট নামগুলো পেয়ে যাবেন এখানে। যাকে আপনি অ্যাসাইন করতে চান তাকে জাস্ট সিলেক্ট করে, একজন হইতে পারে 2 জন হইতে পারে, সিলেক্ট করে কি কি কাজ দিবেন তাকে সেটা এখান থেকে আপনি একটা একটা করে ওপেন করে দিবেন। অন করে দিয়ে আপনি জাস্ট অ্যাসাইনে ক্লিক করলে তারা এখানে অ্যাসাইন হয়ে যাবে। না, এটা ক্লায়েন্টের পেজের জন্য, ঠিক আছে? আচ্ছা, আবার কাউকে রিমুভ করতে চাইলে এই যেখান থেকে ডিলিট অপশন আছে, জাস্ট রিমুভ অ্যাক্সেসে ক্লিক করেন, এখান থেকেও রিমুভ হয়ে যাবে, শেষ, সাথে সাথে রিমুভ। জাস্ট এখানে আপনার ইমেল একটা পাসওয়ার্ড যাবে, সেগুলো দিয়ে আপনি জাস্ট করে নেবেন আর কি। আমি ক্যান্সেল করে দিচ্ছি। এরপর আসছিলাম হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট, যেটা দিয়ে আমরা অ্যাড রান করব। এবং এখানে আমরা বলছিলাম অ্যাড অ্যাকাউন্ট কীভাবে বানাতে হয়। এই অ্যাড বাটনে ক্লিক করে আমরা এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাড অ্যাকাউন্ট, তাহলে আমি আমার নিজের বিজনেস পোর্টফোলিওর ভেতরে একটা অ্যাড অ্যাকাউন্ট বানাইতে পারবো। ক্লিক করলে এখানে একটা নাম দিতে বলছে অ্যাড অ্যাকাউন্ট। সাপোজ আমরা আরেকটা অ্যাড অ্যাকাউন্ট খুলি, টেক ভিলো ক্লায়েন্ট অ্যাকাউন্ট, আমি নাম দিয়ে দিলাম আমার বোঝার সুবিধার্থে। লেটস সে এটা আমি এই জন্য ওপেন করতেছি যে এটা দিয়ে আমি হচ্ছে ক্লায়েন্টের যে কাজগুলো আছে সেগুলো আমি করব। আমি এখান থেকে টাইম জোন দিচ্ছি হচ্ছে আমার বাংলাদেশের টাইম জোন, কারণ আমি রিপোর্টিংটা বাংলাদেশের টাইম জোন হিসেবে চাই, সো ঢাকা। আর কারেন্সি আমি ডলারে স্পেন্ডিং করবো, সো ডলার হচ্ছে আমি কারেন্সি রেখে নেক্সটে ক্লিক করতেছি। কার জন্য বানাবো? আমার বিজনেসের জন্য বানাবো, টেক ভিলোর জন্য, বা আপনার যে বিজনেস পোর্টফোলিও সেটার জন্য বানাবেন। তাহলে মাই বিজনেস রেখে নেক্সট অ্যান্ড এখানে এগ্রি, দেন ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট, ঠিক আছে? এখন বলে দিচ্ছে একবার যদি অ্যাড করে ফেলেন এটা কিন্তু আর রিমুভ করতে পারবেন না, বুঝতে পারছি? সো বুঝে শুনে ওপেন আর কি, যে আমার দরকার নাই কেন ওপেন করতে। যদি এমন সিচুয়েশন হয়, একটা বিজনেস পোর্টফোলিওতে নতুন অবস্থায় একটাই খুলতে পারবেন, এরপরে যত বেশি টাকা খরচ করবেন তত বেশি লিমিটেশন আপনাকে দিবে। এটা গত সেশন আমরা বলেছি, বিজনেস পোর্টফোলিও 3টাই খুলতে পারবেন। এন ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করি আমরা, হয়েছে না? ক্রিয়েট সাকসেসফুলি ক্রিয়েট হয়েছে, দেন আমরা ডান করি। এই যে স্যার হয়েছে। এইবার এটার মধ্যে শুধু একটা পার্সনই আছে, কে? আমি, কারণ আমি ওপেন করছি অ্যাজ এ অ্যাডমিন। এবার আমি চাচ্ছি এই অ্যাড অ্যাকাউন্টের মধ্যে আমার একটা এমপ্লয়ি আছে, সেও কাজ করবে, সে অ্যাড রানের কাজগুলো করুক, সে দেখাশোনা করুক, লুক আফটার করুক। তাহলে অ্যাসাইন থেকে এসে সাপোজ তাকে আমি অ্যাসাইন করে তাকে আমি ফুল কন্ট্রোল দিয়ে অ্যাসাইন করে দিচ্ছি, তার মানে সেও এখন এই অ্যাড অ্যাকাউন্টে কাজ করতে পারবে, বুঝতে পারছি? ওকে, এটা গেলো আমি নিজের বিজনেসের জন্য অ্যাড অ্যাকাউন্ট বানাইলাম। এবার সাপোজ স্যারের একটা নিজের অ্যাড অ্যাকাউন্ট আছে, উনি আমার ক্লায়েন্ট, উনি এসে বলতেছে আপনার অ্যাড অ্যাকাউন্ট লাগবে না, আমার অ্যাড অ্যাকাউন্ট আছে, সো আমারটা আপনি নেন, আপনি শুধু আমার জন্য মার্কেটিংয়ের কাজটা করেন। তাহলে উনার অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস আমার লাগবে আগে, আমি যদি কাজ করতে যাই। তাহলে একটা ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নেওয়ার জন্য অ্যাড বাটনে আসবো, অ্যান্ড এখানে রিকোয়েস্ট অ্যাক্সেস টু অ্যাড অ্যাকাউন্ট টু অ্যানাদার বিজনেস পোর্টফোলিও, বুঝতে পারছি? অন্য কারো বিজনেস পোর্টফোলিওর অ্যাড অ্যাকাউন্ট আমি নিব, এই জন্য আমি এখান থেকে রিকোয়েস্ট দিব। রিকোয়েস্টে ক্লিক করার বলছে অ্যাড অ্যাকাউন্ট আইডি নাম্বার দেন। এইবার যে ক্লায়েন্টের কাছ থেকে আমি অ্যাড অ্যাকাউন্টটা নিব, ওনাকে আমি বলবো যে ওনার অ্যাড অ্যাকাউন্টের আইডি নাম্বারটা আমাকে যেন সে প্রোভাইড করে। এখন প্রশ্ন হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের আইডি নাম্বার পাবে কই? দ্য কোশ্চেন ইজ হিয়ার। সো নিয়ম হচ্ছে ক্লায়েন্ট যখন ওনার অ্যাড অ্যাকাউন্টে সে ঢুকবে, আমি একটু অ্যাড অ্যাকাউন্টে যাই একটা, লেটস আমি এখান থেকে আমাদের ডিফল্ট অ্যাড ম্যানেজার একটু ঢুকতেছি। অ্যাড ম্যানেজার আসছি না, লেটস এটা আমার ক্লায়েন্টের অ্যাড ম্যানেজার। তো আমি যখন
একটা অ্যাড ম্যানেজার অ্যাড করবো, অ্যাকাউন্টের অ্যাড আইডি দেন, সেটা হচ্ছে ক্লায়েন্টকে যখন বলবো, ক্লায়েন্ট এই যে এইখানে একটা নাম্বার দেখছেন 4557732 সামথিং, এইটাই হচ্ছে, এই দেখেন নিচে লেখা আছে অ্যাড অ্যাকাউন্ট আইডি, খেয়াল করছেন? এই যেটা সিলেক্ট করলাম, যেটা ছোট করে, স্যার একটু দেখেন পরে হারাই ফেলবেন স্যার, এক্সকিউজ মি স্যার, একটু দেখেন পরে আমরা সেশনে যাব প্র্যাকটিক্যালি। হ্যাঁ, সো এই যেখানে অ্যাড ম্যানেজার আইডি নাম্বারটা আছে, এই আইডি নাম্বারটা আপনাকে আপনার ক্লায়েন্ট দিয়ে দিবে, তার কাছ থেকে এইটা আপনি চেয়ে নেবেন, কপি করে আপনি যদি এখানে পেস্ট করে দেন, শুধু নাম্বারটা, হ্যাঁ টেক্সট না কিন্তু, শুধু নাম্বারটা দিয়ে আপনি যখন নেক্সটে ক্লিক করবেন, এবার আপনি বলছেন আপনি কী টাইপের অ্যাক্সেস চান। তা আমরা যদি এই পুরা অ্যাড ম্যানেজারের, ক্লায়েন্ট কখনোই তার অ্যাড ম্যানেজারের ফুল কন্ট্রোল দেবেই না, সম্ভবই না, বুঝতে পারছেন? কারণ ফুল কন্ট্রোল দেওয়া মানে আপনি তাকে রিমুভ করে দিতে পারেন, ফুল কন্ট্রোল দেওয়া মানে তার পেমেন্ট গেটওয়ে চেঞ্জ করে দিতে পারেন, বা তার হয়ে আপনি পেমেন্টও করতে পারবেন, বাট এগুলো ক্লায়েন্ট করবে। আমাদের কাজ হচ্ছে শুধু তার জন্যে অ্যাড রানের কাজ করা, এই জন্য আমরা পার্শিয়াল অ্যাক্সেস নিব এই সবগুলা, বুঝতে পারছি? উপরের যে অ্যাক্সেস আছে পার্শিয়াল অ্যাক্সেস, এইটা নিব, নিয়ে আমরা যদি কনফার্ম করি তাহলে ওনার কাছে একটা সেম পেজের মতো রিকোয়েস্ট চলে যাবে, অ্যান্ড এটা আমাদের এখানে সাকসেসফুলি অ্যাড হয়ে যাবে। ডান ক্লিক করেন, এই দেখেন অ্যাড হয়েছে, পাইছেন? হয়ে গেছে না স্যার? অ্যান্ড এইখান থেকে এবার আমি যাকে অ্যাসাইন ইচ্ছা তাকে ইচ্ছা অ্যাসাইন করতে পারবো, যেমন এই 3 জনকে আমি অ্যাসাইন করবো, এখানে সবাইকে আমি অ্যাক্সেস দিয়ে দিচ্ছি, তারা এই কাজগুলো করবে অ্যাসাইন। আমার ক্লায়েন্টকে বারবার জ্বালাইতেই হচ্ছে না যে আমাকে অ্যাক্সেস দেন, সে এক জায়গায় অ্যাক্সেস দিচ্ছে, এবার আমার যাকে ইচ্ছা তাকে হচ্ছে আমি পিপল হিসেবে অ্যাসাইন করবো। প্রত্যেকটা মানুষ এখানে যাদেরকে আমি অ্যাসাইন করে দিছি, এরা সবাই এই অ্যাড অ্যাকাউন্টের মধ্যে এখন অ্যাক্সেস নিতে পারবে তাদের নিজের প্রোফাইল থেকে। আমি কি বুঝতে পারছি স্যার কথাটা? অটোমেটিক ওদের প্রোফাইলে চলে গেছে, এখন ওরা শুধু ওদের ফেসবুক অ্যাকাউন্টে ঢুকবে আর অ্যাড ম্যানেজারে ঢুকবে, শেষ। আমার স্যার গতকালকের প্রশ্ন উত্তরটা এখন কেমন করব? ঠিক আছে স্যার, বলছিলাম যে হ্যাঁ অ্যাক্সেস দিলে এখানে আসলে ইথিক্সের ব্যাপারও আছে, কিন্তু এখানে পার্শিয়াল অ্যাক্সেস দিলেই সে চাইলেও পারবে না। হ্যাঁ, এটুকু বুঝতে পারছি স্যার, অ্যাড অ্যাকাউন্টে অ্যাক্সেস নেওয়ার ব্যাপারটা। আবার কাউকে রিমুভ করা দরকার, সো আমি এখান থেকে রিমুভ। ধরেন ক্লায়েন্টের সাথে আপনার বিজনেস ডিল শেষ, ক্লায়েন্ট বলছে তোমার বিজনেস ম্যানেজার থেকে আমার পেজের অ্যাক্সেস বা অ্যাড ম্যানেজারের অ্যাক্সেস সরায় দাও, তাইলে এই যে এখান থেকে রিমুভ ফ্রম বিজনেস পোর্টফোলিও, এই যে 3 ডটের এখানে আছে, ঠিক আছে, এখান থেকে রিমুভে ক্লিক করলে রিমুভ করে দিব জাস্ট। আমার কাছে কি নোটিফিকেশন যাবে? না, আমার এখান থেকে রিমুভ হয়ে গেছে, ওনাকে যাবে না। আমি এখান থেকে দেখাই দিব স্ক্রিনশট দিয়ে, ভাই আমার কাছে নাই, বড় জোর এইটুকুই, বাট উনি আর করতে পারবেন না, উনি দেখতে পারবে কে ছিল, পার্টনার অ্যাসানে গিয়ে দেখতে পারবে, এই যে পার্টনার নামে একটা অ্যাসান আছে, এখানে দেখতে পাবে, যেমন এই 2 জন আমার বিজনেস পার্টনার, কারণ ওনাদের সমস্ত বিজনেসের অ্যাক্সেস আমার কাছে, জন্য পার্টনার হিসেবে ওনাদেরকে নিয়ে দিছি, নাম থাকবে, সে দেখতে পারবে, যখন দেখবে যে নাম নাই সো রিমুভ হয়ে গেছে। না, উনি পারবে না, কারণ অ্যাক্সেস আমি নিছি, আমি যতক্ষণ রিমুভ না করবো না, এটা দিবেই না। ওই অপশন দিত যদি উনি এইটা করতো, দেখেন এটাও আমার অ্যাড ম্যানেজার না, এখান থেকেও ডিরেক্ট অ্যাক্সেস দেওয়া যায়। কিভাবে দেওয়া যায় একটু দেখেন, আমি এখান থেকে দেখাই আপনাদের কিভাবে দেওয়া যাচ্ছে। অ্যাডভার্টাইজিং সেটিং, অ্যাকাউন্ট কন্ট্রোল, এখান থেকে দেখি কোথায় গেল অপশনটা। এটাই তো অ্যাকাউন্ট সেটিং, দেখেন এইখান থেকে দেখেন অ্যাড অ্যাকাউন্ট রোল আছে না একটা, দেখতে পাচ্ছি, এইখান থেকে যখন কোনো ক্লায়েন্ট আপনাকে নিজে অ্যাক্সেস দিবে, বুঝতে পারছি, সাপোজ এইটা চিন্তা করেন যে এই অ্যাড অ্যাকাউন্টের মালিক আমার ক্লায়েন্ট, তাহলে সে তার দিক থেকে আমাকে অ্যাক্সেস দিবে। আমরা প্রথমবার কি করছি, আমরা আমাদের দিক থেকে তার অ্যাক্সেস নেওয়ার জন্য রিকোয়েস্ট দিছি, তাই না? অ্যাড ম্যানেজারের থ্রুতে, স্যার যেখানে আমরা উনার অ্যাড অ্যাকাউন্ট আইডি নাম্বারটা নিয়ে উনাকে রিকোয়েস্ট পাঠাইছি, উনি অ্যাকসেপ্ট করছিল, কারেক্ট। এইখানে যেটা হচ্ছে ক্লায়েন্ট এখানে নর্মাল মেথডে ঢুকে সে অ্যাড পিপলে ক্লিক করে সে আপনার নাম লিখে সার্চ করে, সাপোজ আপনার নাম লিখলো, আসে না কেন,
ধরেন একজনকে দিলাম, নাম লিখে আপনাকে দিল, দিয়ে আপনি কী টাইপের এক্সেস আপনাকে দিবে, সে অ্যাডমিন দিতে পারে, অ্যাডভার্টাইজার বানাইতে পারে আপনাকে, দিয়ে সে আপনাকে এখান থেকে কনফার্ম করে দিল। ক্লিয়ার? এই যে কনফার্ম করে দিল, এই দেখেন অ্যাড হয়ে গেছে, বুঝতে পারছি? অ্যাড হয়েছে না স্যার? এই যে এখন যাকে আমি অ্যাড দিলাম সে আপনার আমারই অ্যাড অ্যাকাউন্টে কাজ করতে পারবে, সে নিজে নিজেও রিমুভ হইতে পারবে, আর আমি চাইলে তাকে এখান থেকে রিমুভ করে দিতে পারবো। এইটা ক্লায়েন্টের জন্য বেটার, বাট এটা আমার জন্য বেটার না অ্যাজ এ এজেন্সি। আমার জন্য বেটার হচ্ছে এইটা, কারণ আমার অনেক এমপ্লয়ি কে কখন কাকে কোথায় অ্যাসাইন করবে সেটা আমি নির্ধারণ করবো, বারবার ক্লায়েন্টকে বলবো না যে ওকে 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 অ্যাক্সেস দেন। এইভাবে দিলে আপনি আর অ্যাসাইন করতে পারবেন না। না, এখান থেকে আমি অ্যাসাইন করতে পারবো না, কারণ এখানে প্রোফাইলে দিছি না, তো আমার প্রোফাইলের মধ্যে শুধু কাজ করতে পারবো, আমার আর কোনো ক্ষমতা নাই। বুঝতে পারছি? কারণ ক্লায়েন্ট তো আপনাকে অ্যাডমিন অ্যাক্সেস দিবে না, ক্লায়েন্ট দিবে পার্শিয়াল বা এডিটর অ্যাক্সেস। অ্যাজ অ্যান এডিটর তো আপনি কাউকে অ্যাক্সেস দিতে ক্ষমতা রাখেন না, বা সেই হিসাবে যদি এডিটর অ্যাক্সেস আপনাকে দেয় এবং সেটা যদি বিজনেস পোর্টফোলিওর ভেতরে দেয়, তাহলে আপনি ওইটারও মানে ডিস্ট্রিবিউশনের ক্ষমতা রাখেন। এখানে স্যার ডলার লিমিট করে দেওয়া যায় না? ওইটা আরো পরে যাবো স্যার, যেটা আরো পরে যাবো আমরা। এইটুকু পর্যন্ত আমরা বুঝতে পারছি। তো গত সেশনে মূলত এই হচ্ছিল আমাদের সেশন, যে আমরা এই পুরো বিজনেস পোর্টফোলিওটা নিয়ে হচ্ছে আমরা কথাবার্তা বলছিলাম। আচ্ছা, বিজনেস পোর্টফোলিও আরেকটা কাজে দরকার, সেটা হচ্ছে যাদের ওয়েবসাইট আছে বা ভালো ভালো ব্র্যান্ড যারা, যেমন স্যারের একটা ওয়েবসাইট আছে a2zcsc.com। তো আমি আমার নিজের একটা অ্যাড অ্যাকাউন্ট আছে, আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে উনি আমার ভালো কম্পিটিটর লেটস সে, এবং আমি উনার ভালো চাচ্ছি না, তাহলে আমি উনার ডোমেনের নামটা ব্যবহার করে আমি চাইলেই অ্যাড রান করতে পারবো ফেসবুকে, যদি উনার ডোমেনটা উনি ফেসবুকের সাথে ভেরিফাই করে না রাখে। বুঝতে পারছি? আপনি যখন ডোমেন পাবলিক রাখতেছেন, পাবলিক ডোমেন যে কেউ ব্যবহার করতে পারে, এটা আপনি ফ্রি করে রাখছেন, বাট যখন আপনি ফেসবুকের সাথে আপনার ডোমেনটাকে ভেরিফাই করে রাখতেছেন এবং ফেসবুকে বলে রাখছেন যে আমার 2টা পেজ আছে, এই 2টা পেজের বাইরে কেউ আমার এই ডোমেন দিয়ে অ্যাড রান করতে পারবে না, এটা যখন বলে রাখবেন, ব্র্যান্ড সেফটি করে রাখবেন, তখন গিয়ে আপনার ডোমেন সিকিউর। সো এই হিসাব করেও এইটা কাজে লাগবে। আর এটা করার জন্য কি করতে হয়? এটা করার জন্য এই যে এখানে দেখেন ব্র্যান্ড অ্যান্ড সেফটি নামে একটা অপশন আছে নিচে, দেখতে পাচ্ছেন না স্যার? এই যে ব্র্যান্ড সেফটি। সো এই ব্র্যান্ড সেফটিতে এসে ডোমেইন নামে একটা সেগমেন্ট আছে। এই ডোমেন সেগমেন্টে এসে, যেমন আমার একটা ডোমেন এখানে দেখেন ভেরিফাই করা না, এখানে ভেরিফাই করা মানে আমার কোম্পানির ডোমেন এখানে ভেরিফাই করা, তার মানে আমার কোম্পানির ডোমেন ব্যবহার করে যে কেউ আমার অনুমতি ছাড়া তারা অ্যাড রান করতে পারবে না। বুঝতে পারছি? ঠিক আপনার ব্র্যান্ডের জন্য সেম, এখান থেকে ডোমেন ভেরিফাই করে নিতে হয়। ভেরিফাইয়ের নিয়ম হচ্ছে ডোমেনে আসার পরে এখান থেকে অ্যাডে ক্লিক করতে হবে, তারপরে ক্রিয়েট এ ডোমেইন এটা দিতে হবে, দিয়ে এখানে আপনি ডোমেনের নাম দেন, সাপোজ mrobinseo.com, ডোমেনের নাম দিলাম, দিয়ে অ্যাডে ক্লিক করার পরে, ও এটা তো আমার অলরেডি ভেরিফাই করা, capitol.com, এটা ভেরিফাই করা থাকার কথা না। আচ্ছা, আমার আরেকটা ডোমেন আছে, একটু ওয়েট, techno.com.uk। লেটস সে আমরা এখানে আরেকটা ডোমেন দেই, এইটা, অ্যান্ড অ্যাডে ক্লিক করি। অ্যাডে ক্লিক করার পরে এই যে এখানে একটা কোড আসছে, দেখেন এখানে বলে দিছে যে এখানে একটা অপশন দিচ্ছে, আপনি অনেকগুলো টাইপে ভেরিফাই করতে পারেন, যে কোনো একটা। সো আপনি HTML কোড ফাইল নিয়ে হচ্ছে ভেরিফাই করতে পারেন, DNS এ হচ্ছে ভেরিফাই করতে পারেন, মেটা ট্যাগ ব্যবহার করে ভেরিফাই করতে পারেন। কাজ হচ্ছে এই যেখানে একটা কোড দিছে, এই কোডটাকে আপনার যে ডোমেইন, যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের হেড ট্যাগের ভেতরে গিয়ে হচ্ছে ইনপুট করতে হবে। হেড ট্যাগ কি যারা জানেন না, তারা আমরা নেক্সট সেশনে বুঝবো, আরও 2টা ক্লাস পরে গিয়ে।
আর যারা জানেন তো জানেনি, আপাতত মাথায় রাখেন। সো হেডটেক নামে একটা জায়গা আছে ওয়েবসাইটের, যেখানে আমরা গিয়ে হচ্ছে এই কোডটা বসায় দিলে আমার ডোমেনটা এখান থেকে ভেরিফাই হয়ে যাবে। দেন আমরা যেখানে ভেরিফাই ডোমেনে ক্লিক করলে এটা হয়ে যাবে। অথবা এই মেথড কাজ না করলে যদি ভালো না লাগে, তাহলে HTML ফাইল আছে, এখান থেকে একটা ফাইল ডাউনলোড করে ফাইলটা আপনার রুট ডাইরেক্টরিতে আপলোড করে দিতে হবে। অথবা হচ্ছে DNS আছে, DNS রেকর্ডে গিয়ে হচ্ছে আপনার এটাকে অ্যাড করে দিতে হবে। এগুলো পরে, বাট এগুলা হচ্ছে আপনার ব্র্যান্ডের সেফটির জন্য কাজে লাগবে। সো কোয়েশ্চেন যদি এরকম আসে আপনার ব্র্যান্ড সেফটির জন্য আপনি আপনার ব্র্যান্ড সেফটির জন্য কিভাবে কাজ করবেন, বা আপনি আপনার ফেসবুকের ডোমেনকে ভেরিফাই রাখার জন্য বা সিকিউর রাখার জন্য কই যাবেন, কিভাবে কাজ করবেন, নিয়ম হচ্ছে এইটা যে বিজনেস পোর্টফোলিওতে এসে আমাদের ডোমেনকে ব্র্যান্ড অ্যান্ড সেফটির আন্ডারে ভেরিফাই করায় নিতে হবে। ক্লিয়ার স্যার? স্যার বুঝছেন স্যার? ঠিক আছে, এবার তাহলে আসলে আমরা অ্যাডে এবার যাই। যে আমরা এই যে এখান থেকে একটা অ্যাড ম্যানেজার বানাইছিলাম, সো একটা অ্যাড ম্যানেজারে আমরা আসি। সো অ্যাডস ম্যানেজার, বিজনেস অ্যাকাউন্ট, আমরা নতুন একটা অ্যাড অ্যাকাউন্ট খুলছিলাম না স্যার? চলেন এটা দিয়ে আমরা কাজ দেখাই, তাহলে আপনাদের পুরো যেখানে যেখানে চেঞ্জ বা এডিট করতে হবে সেটা আপনারা বুঝে যাবেন। সো নতুন একটা অ্যাড অ্যাকাউন্ট বানানোর পর, বা নতুন একটা অ্যাড অ্যাকাউন্ট আপনার হাতে আসার পর, ফ্রেশ, একদম ফ্রেশ, আপনি নিজে বানাইছেন, প্রথম কাজ যেটা থাকে সেটা হচ্ছে পেমেন্ট গেটওয়ে সেট আপ করা, যে টাকা ফেসবুক কেমনে কাটবে আপনার কাছ থেকে। ঠিক আছে, কারণ পেমেন্ট গেটওয়ে সেট আপ না করা পর্যন্ত আপনি অ্যাড পাবলিশ করতে পারবেন না। অ্যাড বানাইতে পারবেন কিন্তু অ্যাড পাবলিশ করা সম্ভব না। সো প্রথমে পেমেন্ট গেটওয়ে ঠিক করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের বিলিং অ্যান্ড পেমেন্ট নামে যে অপশনটা আছে অ্যাড অ্যাকাউন্টের ভেতরে বাম দিক থেকে, এখানে চলে আসবো। পেমেন্ট গেটওয়ে সেট আপ করার জন্য, পেমেন্ট আমরা করবো না ফেসবুকে, ফেসবুক কীভাবে টাকা কাটবে আমাদের থেকে। এখানে আসার পর দেখেন পেমেন্ট মেথড এখানে দেওয়া আছে, আমাদের কোনো পেমেন্ট মেথড এখানে অ্যাড করা নাই। সো আমরা এখান থেকে অ্যাড পেমেন্ট মেথড এটাতে ক্লিক করব, অ্যান্ড এখান থেকে আপনি আপনার কান্ট্রি দিয়ে দেন। সো আমাদের কার্ড যেহেতু যদি বাংলাদেশি কার্ড আপনার হয়, তাহলে কান্ট্রি বাংলাদেশ, অথবা আপনার অন্য দেশের হইলে যে দেশের কার্ড আপনি ইউজ করবেন সেটা আপনি ইউজ করতে পারেন। দেন নেক্সট, এরপর আসেন হচ্ছে আপনি কিভাবে করবেন বাংলাদেশ পারপাস, মানে আমরা যে লোকেশন বাংলাদেশ দিছি না স্যার, এখানে এই বাংলাদেশ দেওয়ার কারণে বাংলাদেশে শুধুমাত্র দুইটা মেথডেই হচ্ছে ফেসবুকের সাথে লেনদেন করা যায়। একটা মেথড হচ্ছে ডিরেক্টলি কার্ড, সেটা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড যেটাই হোক, আর একটা হচ্ছে পেপাল। এই দুইটা মেথড আছে বাংলাদেশ থেকে পেমেন্ট গেটওয়ে সেট আপ করার জন্য। আর আপনার কান্ট্রি যদি অন্য হয়, লাইক আমরা ইউকে দিলাম, অ্যান্ড নেক্সটে যদি আসি, এটাও দুইটা, হ্যাঁ টাইম জোনটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ, আমরা একটু ইউএসএ টাইম জোনে যাব। আসতেছে আগে এটা চেঞ্জ করে নিই। এটা থাকুক আগে, আসি। দেখেন এখানে আরেকটা ব্যাংক অ্যাকাউন্ট বের আসছে না, এখন ইউএসএ দেওয়ার কারণে অনলাইন ব্যাংকিং নামে একটা সেগমেন্ট বের হয়ে আসছে। তো কান্ট্রির উপর ডিপেন্ড করে যে আসলে কোন কান্ট্রিতে কতগুলা সাপোর্ট দিচ্ছে ফেসবুক। আসতেছি স্যার, আমি একটু একটা একটা করে শেষ করে আসি স্যার, সিকোয়েন্স ধরে আসি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, নাহলে আপনারা ডিস্ট্র্যাক্ট হয়ে যাবেন। আচ্ছা, আমরা আপাতত বাংলাদেশ ধরে আসতেছি। দেন আপনার যাদের পেপাল থাকবে সো পেপাল, যাদের কার্ড আছে সো কার্ড সিলেক্ট করার পরে আমরা এখান থেকে কার্ডের নাম, কার্ডের নাম্বার, দেন হচ্ছে হ্যাঁ, আপনি যেই সমস্ত ব্যাংক ডুয়েল কারেন্সি দিচ্ছে প্রত্যেকটাই কাজ করবে, তবে ডেফিনেটলি এনডোর্সমেন্ট করা থাকা লাগবে কার্ডে। ডলার এনডোর্স করা না থাকলে ওই ডুয়েল কারেন্সিও কাজ করবে না। ঠিক আছে, সো এনডোর্সমেন্ট করাই নিয়েন। আমাদের বাংলাদেশের নিয়ম অনুযায়ী একটা পাসপোর্টে সর্বোচ্চ বছরে $12,000 খরচ করা যায়। $12,000 এনডোর্স করাই নেবেন, তাহলেই হবে। আচ্ছা, তো এখানে হচ্ছে আপনার কার্ডের যে এক্সপায়ার ডেট সেটা, আর কার্ডের ব্যাক এন্ডে যে সিবিবি থাকে, এইটা দিয়ে আপনারা সেভ করে দিলে আমাদের পেমেন্ট গেটওয়ে ডান। সো অ্যাডের জন্য আমাদের রেডি। এবার আসেন আমরা অ্যাড রানে গিয়ে মুভ করি।
অ্যাড রান আমরা করব। অ্যাড রান করার আগে একটা কথা মাথায় রাখি যে আমরা গত সেশনে একটা পোস্ট করছিলাম বার্গারের, কারেক্ট স্যার? একটা পোস্ট আমাদের কন্টেন্ট আছে প্রোডাক্ট, সো ওইটাকে নিয়ে ধরেন আমরা অ্যাড রান করব। সো অ্যাড রান যে করব আমরা এখান থেকে অ্যাড রান করার জন্য প্রথমে আমরা ক্লিক করব ক্রিয়েট এই অপশনটাতে। ক্রিয়েটে ক্লিক করার পর এখানে অনেক কিছু আমাকে ইনফরমেশন বিজনেস পোর্টফোলিওর ভেতরে একটা অ্যাড অ্যাকাউন্টের ভেতরে আছে, ঠিক আছে? সো এইখান থেকে আমরা ক্লিক করব হচ্ছে ক্রিয়েট। এবার দেখেন ক্রিয়েটে যখন আমরা ক্লিক করতেছি তখন এখানে অনেকগুলা অবজেক্টিভ আসতেছে না, চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ, ডিরেক্টলি আমার চলে আসছে না? কোনো অর্নিং আসছে? অর্নিং আসে নাই। আপনাদের ক্ষেত্রে একটা অর্নিং আসবে একদম শুরুর দিকেই, যখন একটা অ্যাকাউন্ট খুলে যখন আসবেন অর্নিং আসবে। এই অর্নিংটা কি এবার চলুন অর্নিংটা একটু দেখাই নিয়ে আসি, যেটা একটু আগে আমরা এই যে নতুন যেটা খুললাম ক্লায়েন্ট অ্যাকাউন্ট। এই যে এখান থেকে ক্রিয়েটে ক্লিক করতেছি, আসছে না? অ্যাকাউন্ট ইনফো নিডেড একটা অর্নিং আসছে না? আগে সেটা ফিল আপ করতে হবে, তারপরে কি হচ্ছে আপনি অ্যাডের কাজ করবেন। বুঝতে পারছি স্যার? তো আমরা চলে যাব হচ্ছে গো টু অ্যাকাউন্ট ওভারভিউ। এখানে কি ইরর আছে একটু দেখি। এখানে বলছে পেমেন্ট মেথড আগে অ্যাড করেন এক, আর এটা হচ্ছে একটা ফেসবুক পেজ কানেক্ট করে দেন, একটা কনফার্ম করেন, আর ইমেল তো ভেরিফাই করেন। আমরা এখান থেকে এই যে জাস্ট অবশ্যই আপনার বিজনেস পোর্টফোলিওর ভেতরে একটা পেজ কানেক্ট থাকা লাগবে মিনিমাম, দেন আপনি জাস্ট এখান থেকে কনফার্ম করে দেন। কনফার্ম করে দেন, পেমেন্ট মেথড আমরা পরে অ্যাড করব, ঠিক আছে? তো স্কিপ ফর নাও। এই হচ্ছে কাজ। এবার আমরা যদি ক্যাম্পেইনের মধ্যে আবার ক্লিক করি, এখন আর অর্নিংটা আমরা ইনশাল্লাহ পাবো না। ক্রিয়েটে ক্লিক করি, অর্নিংটা আছে? আর আসছে স্যার? অর্নিংটা নাই, সো এটা একটু মাথায় রাখেন। সো অর্নিংটার জন্য এখন আসেন অবজেক্টিভ, অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিড, অ্যাপ প্রমোশন, সেলস। প্রত্যেকটার গোল আলাদা, প্রত্যেকটার কাজ আলাদা। ক্লিয়ার স্যার? সো এইটা একটু বুঝেন আর কি, যে কোনটার কাজ কীরকম, ওইটা একটু আগে বুঝি। বিজনেসের ধরন অনুযায়ী কখন অ্যাওয়ারনেস যাবে, কখন কি বলে যে ওকে। সো কখন কখন অ্যাওয়ারনেস, কখন ট্রাফিক, কখন এঙ্গেজমেন্ট, লিড, অ্যাপ প্রমোশন আর সেলস, এটা ডিপেন্ড করে বিজনেসের পজিশনের উপর ডিপেন্ড করে। যেমন লাইক ধরেন স্যার নতুন একটা ব্যবসা আসছে, একদমই ফ্রেশ একটা বিজনেস। বিজনেসের যে প্রথম যে রেসপন্সিবিলিটি থাকে সেটা হচ্ছে মানুষকে ওই বিজনেস সম্পর্কে জানানো, তার মানে অ্যাওয়ারনেস তৈরি করা মানুষের মধ্যে। যদি একদমই ফ্রেশ বিজনেস হয়, ক্লায়েন্ট যদি আপনার সাথে কথা বলে এরকম কিছু বলে যে আমার একটা ভিডিও আছে, তো এই ভিডিওটা আমি অনেক মানুষকে দেখাইতে চাই, আমার সেল দরকার, শুধু জানুক মানুষ আমার একটা ভিডিও আসছে, আমার একটা কোম্পানি আসছে, আমার কোম্পানি সম্পর্কে মানুষ জানতে চায়, সেই ক্ষেত্রে আমরা এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইন হচ্ছে মুভ করাবো। যদি আপনার এমন হয় ক্লায়েন্ট বলে যে আমার একটা ওয়েবসাইট আছে অথবা আমার একটা অ্যাপ আছে, মানুষজন আমার এই ওয়েবসাইটের ভিতরে গিয়ে ভিজিট করুক বা আমার অ্যাপের ভিতরে গিয়ে ভিজিট করুক, অ্যাপ ইনস্টল বা ডাউনলোড কিন্তু না, ভিজিট করুক, ঠিক আছে? তাইলে আমরা এই ট্রাফিক ক্যাম্পেইন হচ্ছে নিয়ে কাজ করব। হ্যাঁ, আর এই এঙ্গেজমেন্টের কাজ হচ্ছে মানুষকে আমার যে পোস্ট, আমার যে কন্টেন্ট বা প্রোডাক্ট ওটার সাথে এঙ্গেজ করা। এঙ্গেজ যখন আমি করব তখন কি কাজ ঘটবে? এঙ্গেজ অনেকভাবে হইতে পারে। এঙ্গেজ হচ্ছে মানুষ আমার সাথে মেসেজ করে হইতে পারে মেসেঞ্জারে, মানুষজন হচ্ছে আমার সাথে আমার কিছু ভিডিও আছে সেই ভিডিওর সাথে ভিউ করে এঙ্গেজ হইতে পারে, মানুষজন আমার পোস্টের সাথে এঙ্গেজ হতে পারে। পোস্ট এঙ্গেজ বলতে ওই যে পোস্টের মধ্যে রিঅ্যাক্ট দেওয়া, লাইক দেওয়া, কমেন্ট করা, শেয়ার করা, এইভাবে আমার সাথে এঙ্গেজ হতে পারে। কনভার্সন হইতে পারে, এই কনভার্সনের মানে হচ্ছে ডিরেক্টলি পারচেজ করা, অ্যাকশনে যাওয়া কোনো কিছু। দুইটা ইস্যু পাবো আমরা এখানে, একটা হচ্ছে কনভারসেশন, একটা হচ্ছে কনভার্সন। কনভারসেশনের ব্যাপারটা যাবে হচ্ছে আমার সাথে ওরা কথাবার্তা মেসেজ বলবে, মেসেজের মাধ্যমে সেলিং এর একটা ব্যাপার স্যাপার যাইতে পারে। আর কনভার্সন যখন আসবে তখন ডিরেক্টলি কথাবার্তা কম, সেল আগে, অ্যাকশন আগে আসবে। আর এটা হচ্ছে কল, যে মানুষ আমাকে, আমি আমার ফোন নাম্বার দিয়ে দিব, মানুষ আমাকে কল দিক, এভাবে আমি এঙ্গেজ মানুষের সাথে করাতে পারি। দেন আসেন লিড। লিড নিয়ে আমি গতকালকে একটা লিড সেন্টারে একটা কথা বলছিলাম না স্যার, লিড মনে আছে? ইনফরমেশন কালেক্ট
কালকে এটা বলছিলাম না লিড নিয়ে একটা কথা, যে বড় বড় কোম্পানিগুলো লিড কালেক্ট করে, বিশেষ করে রিয়েল এস্টেট কোম্পানিগুলো আছে, বিভিন্ন স্কুল আছে, বিভিন্ন ইউনিভার্সিটি আছে তাদের, বা অনেক ট্রেনিং ইনস্টিটিউট আছে যারা তাদের স্টুডেন্টদের জন্য লিড কালেক্ট করে আগে কোম্পানি তাদের বিজনেসের জন্য। সো এই লিডটা হচ্ছে তখন এটার কাজ। সো লিড অনেকভাবে কালেক্ট করতে পারি। এক, আপনি ধরেন একটা ওয়েবসাইটের মধ্যে একটা ফর্ম বানিয়ে রাখছেন, ওয়েবসাইটে এসে ফর্মটা ফিল আপ করো, অ্যাডমিশন ফর্ম হতে পারে, যে কোনো ফর্ম হতে পারে, ফিল আপ করো। গুগল ডকে আমরা গুগল ফর্মের ফর্ম বানাতে পারি না আমরা, সেখানে এসে ফিল আপ করতে পারি। তারপর ফেসবুকের ইন্টারনাল একটা সিস্টেম আছে যেটাকে আমরা ইনস্ট্যান্ট ফর্ম বলি, ইনস্ট্যান্ট ফর্ম। এটা ফেসবুকের ইন্টারনাল একটা সিস্টেম যেটার ভিতরে আমরা ক্লায়েন্টদের লিডগুলোকে কালেক্ট করতে পারি এবং পরবর্তীতে সিআরএম এর সাথে কানেক্ট করতে পারি। সিআরএম কি জানি? সিআরএম কাস্টমার রিলেশন কি কাজে লাগে স্যার এটা? কি কাজে লাগে এটা? বুঝলাম কাস্টমার সাথে রিলেশন ম্যানেজমেন্ট করার জন্য লাগে। ম্যানেজমেন্টটা কি রিলেশন বিল্ড আপ করা, কিভাবে ম্যানেজ করি আমরা, এটা নিয়ে কোনো আইডিয়া? কল দাও তো আমি লিডের ওই ফর্ম থেকেও দিতে পারি। সিআরএম কেন ব্যবহার করব স্পেসিফিকলি? ডেটাবেসে ডেটাগুলো রাখার জন্য ওই যে এটা তো এক্সেল শিটে রাখতে পারি ম্যাডাম। এটা তো ডিরেক্টলি অনলাইনের মধ্যে যখনই আমি দেখব ডেটাগুলো তো অনলাইনের মধ্যে বারবার সেভ হবে। এটা এই জন্য আমি এক্সেল এর সাথে কানেক্ট করে দিতে পারি। এক্সেল এর মধ্যে সিআরএম কেন? আমি মাল্টিপল CRM মানুষকে তো একসাথে online মেসেজ based। দেব এরকম কিছু আছে কিনা? হ্যাঁ এরকম থাকতে পারে। আর ম্যাডাম বলেন। যেটা হচ্ছে অনলাইনে ডিরেক্টলি আমার ডেটাগুলো নিয়ে ডিল করার জন্য সিএমএ থাকে, ওটা আলাদা একটা প্ল্যাটফর্মে আমার ডাটাগুলো জমা থাকে। গ্রাহকের তথ্য তো আমি সংগ্রহ করতে পারি। এবং এটা সিকিউর, যেখানে আপনি আমার ডেটা নোটিস করতে পারি। সিআরএম এর এমন কি জিনিস আছে যেটা আমরা মিস করে যাচ্ছি, যার কারণে অ্যাকচুয়ালি সিআরএম মানে মেইনলি ইউজ করা হয়। আমরা তো ডেটা সিকিউর বলেন, ডেটা কালেক্ট করা বলেন, এক্সেলও করতে পারি, অডিও করতে পারি ম্যাডাম। আমরা এই লিডের সাথে ইনস্ট্যান্ট ফর্মের সাথে আমরা এটা কানেক্ট করে দিতে পারি, অটোমেটিক কি এক্সেল শিটে জমা হয়ে যাবে। সিআরএম টা কেন? স্কেল করে আমরা ডিল বাড়াইতে পারি। না সিআরএম কি সেলের কাস্টমার কি যাচ্ছে সেই হিসেবে দিতে পারি। আচ্ছা ডিমান্ডটা সিআরএম অনেকগুলো কাজ থাকে, তার মধ্যে একটা মিনি কাজ থেকে বের হচ্ছে। একটা কোম্পানিতে অনেক এমপ্লয়ি থাকে, তো একটা সিআরএম নিয়ে সবাই যদি এক জায়গায় অ্যাসাইন করে যাওয়া যায়, তাহলে কে কার সাথে কোন কাস্টমারের সাথে কথা বলতেছে, তার কাস্টমারের ফিডব্যাক কি ছিল, নোট কি ছিল, এগুলো এক জায়গায় পাইতেছি। এক, দুই হচ্ছে সিআরএম এর সাথে ডাইরেক্টলি আমরা আইপি ফোন যেগুলো থাকে না কল দেওয়ার জন্য, সেগুলো কানেক্ট করতে পারি এবং কল অটোমেটেড করতে পারি। যেখানে আমার কোন কাস্টমারকে কল দেওয়া হয়েছে, কে রেসপন্স করে নাই, কে রেসপন্স করছে, তার ফিডব্যাক কি ছিল, অটোমেটিক আমরা জমা করতে পারি বা নোট দিয়ে দিতে পারি পার্সোনালি। এটা আর অর্গানাইজ থাকে সবকিছু, বুঝলাম না, এবং একটা পিওর মান্থলি ডেটা বা স্ট্যাটিস্টিক্স আমরা খুব ক্লিয়ারলি পাই, ইজিলি পাই। আচ্ছা হোয়াটএভার। এরপরে আমরা চাইলে এখানে আর কিছু নাই, এখানে তেমন কিছু নাই। এরপর আসলে হচ্ছে অ্যাপ প্রমোশন। এটা মূল কাজ একটাই, আর কোনো কাজ নেই। সেটা হচ্ছে আপনার একটা অ্যাপ আছে, আপনার ক্লায়েন্টের একটা অ্যাপ আছে, সে এটা প্লে স্টোরে আপলোড করছে এবং সে সেটা ডাউনলোড করাইতে। যখন ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম মানুষের ফোনের মধ্যে সেটা ডাউনলোড বা ইনস্টল করাইতে চাচ্ছে। উদ্দেশ্য একটা, যদি এরকম উদ্দেশ্য থাকে তাহলে ইনস্টল হবে হচ্ছে এটা। স্যার আমরা কিছু করার সময় অ্যাড আসে ইনস্টল করো, হ্যাঁ বিশেষ করে কাইন্ড অফ গেমের আছে, গেমের বিষয়ে এইটা হচ্ছে এই অ্যাপ প্রমোশন দিয়া। Casino আছে, এটা মূল কিছু। কাজই গুড ফর অ্যাপ ইনস্টল আর অ্যাপের ইভেন্ট। সো এটার এই ইনস্টলের কাজে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এটা। আর যারা একদম র ই-কমার্স বিজনেস করে, এনি কাইন্ড অফ ই-কমার্স বিজনেস, ই-কমার্স ওয়েবসাইট আছে, ওয়েবসাইট বেসিস ওয়েবসাইট থেকে সেল করাইতে হবে এবং ডেডিকেটেড সেলই লাগবে। কথাবার্তা বলতে পারবো না, আমার প্রোডাক্টের কোয়ালিটি ভালো, আমার সবকিছু ভালো, আমার ডিরেক্টলি সেল দরকার। অ্যাজ লাগবে যে আরএস লেদার বিডি দেখাইলাম না গতকালকে, ওইরকম কোম্পানিগুলোর জন্য ওনাদের বা ই কমার্সের জন্য সবথেকে, বা যারা ওয়েবসাইট থেকে পারচেজ চায় তাদের জন্য একটাই গুড, সেটা হচ্ছে সেলস ক্যাম্পেইন। এটার মূল উদ্দেশ্যই অরিয়েন্টেশনই একটা, সেটা হচ্ছে বলে দিতে থাকেন, ফাইন্ড পিপল হু লাইকলি টু পারচেজ প্রোডাক্ট অর সার্ভিসেস। মানে ফেসবুক এমন লোকের কাছে আপনার একটা নিয়ে যাবে যারা বেসিক্যালি পারচেজ করতে ইন্টারেস্টেড, কথাবার্তা বলে কম। বুঝতে পারছি স্যার? এখন আপনি কোন অবজেক্টিভ ধরে কাজ করবেন সেটা নির্ভর করবে আপনার ক্লায়েন্টের সাথে কমিউনিকেশনের পরে, যে সে কি চাচ্ছে। আর আপনাদের জবে সাধারণত এনগেজমেন্টটা বেশি আসতে পারে আর হচ্ছে সেলস ক্যাম্পেইনটা বেশি আসতে পারে। স্যার এনগেজে গেলে তো সেলসের নিশ্চয়তা তেমন নাই। না। সেলসের নিশ্চয়তা সেলসের নিশ্চয়তা এনগেজে নাই, কারণ এনগেজে আমরা কথাবার্তা বলার মাধ্যমে ক্লায়েন্টকে আমরা কনভিন্স করার ট্রাই করি, তো সেখানে নেগোসিয়েশনের একটা ব্যাপার থাকে। এটা কি স্যার বিজনেস শুরুর দিকে বা নিজের একদম ব্র্যান্ডিংটা startup- তৈরি করার জন্য এনগেজমেন্টটা জরুরি। হ্যাঁ, ব্র্যান্ডিং এর জন্য এঙ্গেজমেন্ট অ্যাওয়ারনেস, এই দুটো হচ্ছে ফার্স্ট অফ অল জরুরি। এঙ্গেজ তো করাই লাগবে স্যার,
যখন একটা শেপমেন্ট একটা ডেটা যখন ইউজারের আপনি পাবেন তখন কি আপনার সেলে মুভ করা উচিত। প্রত্যেকটা পাইপলাইন আছে, সো এক একটা শুরুর অবজেক্টিভ থেকে আস্তে আস্তে শুরু হচ্ছে আর কি। মানে প্রথমে মানুষকে জানাইলাম, তারপরে এজ এ ট্রাফিক তাদেরকে আমার ওয়েবসাইটে আনাইলাম, ভিজিট করালাম, প্রোডাক্ট দেখাইলাম, এনগেজমেন্টের মাধ্যমে আমার ফেসবুকের ভেতরে তাদেরকে আমি একটু এনগেজ করাইলাম কমেন্ট সেকশনের মাধ্যমে, তারপর আমি গিয়ে সেলে নিয়ে আসলাম। বুঝতে পারছি স্যার? তো এই হচ্ছে প্যারামিটার। আর লিড আর অ্যাড এই দুইটা কাজ সোজা হচ্ছে আলাদা, একদমই আলাদা মানে থিংকিং ক্যাপাবিলিটি, ঠিক আছে? এটুকু কি বুঝতে পারছি স্যার অবজেক্টিভ? আমরা আগে তাহলে অ্যাওয়ারনেসটাকে ক্রিয়েট করি, বেসিক একদম বেসিক একটা করব, দেন আমরা প্র্যাকটিক্যালি চলে যাব। আমি একটা করতেছি, আমরা একটা সবাই কি অ্যাড অ্যাকাউন্টে ঢুকতে পারবেন এখন? হ্যাঁ চল সবাই চলে যান, পার্সোনালটা দিয়ে ঢুকেন। এখন তার অ্যাড পাবলিশ করবো না, আমরা জাস্ট প্র্যাকটিস করবো, সো অ্যাড অ্যাকাউন্ট নষ্ট হবে না। পার্সোনালি সবাই ঢোকেন, আমরা একসাথে করবো এটা। পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টটাতে ঢোকেন, আমরা তো এখন পাবলিশ করবো না, জাস্ট প্র্যাকটিস করব। অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে এটা কি রেশিও থাকা দিবে আর এটা আমার কার্ড আছে হ্যাঁ ডলার সবাই ঢুকেন স্যার, অ্যাডমিনে আসেন, অ্যাওয়ারনেস সিলেক্ট করে ফেলুন। হ্যাঁ পার্সোনালটা দিয়ে ঢুকেন স্যার এমনি সব এক্সেপ্ট করে দিতে হয় না স্যার পার্সোনাল ঢোকার পরে? জি ম্যাডাম, হ্যাঁ সেগুলো সব এগ্রি করে দেন, যেগুলো আসবে সব এগ্রি করে দেন। এর মধ্যে ঢুকবে। এখন আবার কাবিনে স্বাক্ষর করা হয়। অ্যাওয়ারনেস সিলেক্ট করে অ্যাড ম্যানেজারে যাবো। জি জি এই যে স্যার আপনি চাচ্ছেন এটা পরে ঠিক করব, সমস্যা নেই। স্যার চলে যান, ক্রিয়েটে ক্লিক করে অ্যাওয়ারনেসটা সিলেক্ট করেন স্যার। করছেন না সবাই? অ্যাওয়ারনেস সিলেক্ট করে অ্যাওয়ারনেস সিলেক্ট করে আপনি কন্টিনিউ করেন, ওয়েট করেন, এখানে ওয়েট করেন। অ্যাওয়ারনেস সিলেক্ট করে কন্টিনিউ, অ্যাওয়ারনেস সিলেক্ট করে সবাই কন্টিনিউতে ক্লিক করেন। আচ্ছা এখানে এই অ্যাওয়ারনেসটা কোথায় আছে? অ্যাওয়ারনেসটা একটা দিনে ভালো হবে না। স্যারেরা একটু হোল্ড অন একটু দেখেন আমারটা ফলো করেন, কারোটা দেখতে হবে না, দেখেন আমারটা ফলো করেন তাইলেই হবে। সবাই কি করছে আবার একটু দেখেন, যারা অ্যাড ম্যানেজারে আসছেন এই ক্রিয়েটে ক্লিক করেন, সবাই করছেই। তারপর আমরা অ্যাওয়ারনেস সিলেক্ট করব, ঠিক আছে? ওইটা পরে নিয়েন, ওটা পরে শেষ করেন, ওটা আমি দেখাই দিছি তো, ভিডিওতে আছে, ওটা পরে আপনারা অ্যাড করে ফেলেন। এখান থেকে কোথায় যাব? অ্যাড ম্যানেজার আছে না, অ্যাড অ্যাকাউন্ট পাইছেন আপনি? অ্যাড অ্যাকাউন্ট প্রোফাইলে যান। প্রোফাইলে এটা আগে অ্যাসাইন করুন, আপনি নিজেকে আগে অ্যাসাইন করুন। আপনি আগে করে শেষ করে দেন স্যার, ভিডিও লং আচ্ছা এসি টেম্পারেচার সাথে করলে চলে। আচ্ছা অলরেডি অ্যাসাইন সাথে করে আগে থেকে একটা কোনোভাবে এডিট অ্যাওয়ারনেস আসছে না স্যার? সবাই অ্যাওয়ারনেস সিলেক্ট করে সবাই ক্রিয়েট বা কন্টিনিউতে ক্লিক করেন। আপনাদের কারো কারো কন্টিনিউ থাকতে পারে, কারো কারো ক্রিয়েট থাকতে পারে। ক্লিক করছি স্যার, এইরকম আসছে না আপনাদের? দেখেন তো আমার মতো যেরকম কিছু না এরকমই আসবে, দেখেন অ্যাজ ইট ইজ আসবে। এবার একটু একটা জিনিস বুঝে নেন, তারপর আগাই। হ্যাঁ এইখানে একটু দেখেন, এই জিনিসটা একটু খেয়াল করেন ভালো করে, সবাই একটু আমার দিকে দেখেন, এই আমার স্ক্রিনটা দেখেন। এই যে এইটা একটা ফোল্ডারের মতো না, সাইনটা নিউ ফোল্ডারের মতো, একটু জিনিস খেয়াল করেন। এই যে লাইনটা আসছে, এর পরের যে লাইনটা, এইটা মনে হচ্ছে না যে এটা ঠিক ভেতরে ঢুকছে, হ্যাঁ, এবং তারপরে সাব ফোল্ডারের মতো কাইন্ড অফ। আবার এর পরের লাইনটা এটার ভিতরে আসছে না? কারেক্ট স্যার? তার মানে আমাদের এই উপরে প্রথমের যে অপশনটা, এটা হচ্ছে আমাদের মেইন ফোল্ডারের মতো কাজ করবে, যেটাকে আমরা বলি ক্যাম্পেইন সেকশন।
ক্যাম্পেইন, তারপরেরটার নাম হচ্ছে অ্যাড সেট, ক্যাম্পেইন, অ্যাড সেট, এরপর হচ্ছে অ্যাড, লাস্টে তো ধরি কিন্তু শুধু, কারণ অ্যাওয়ারনেসের জায়গায় যদি আপনি ট্রাফিক নেন তখন ট্রাফিক অ্যাড লেখা থাকবে। হ্যাঁ, তো আমরা তো অ্যাওয়ারনেস করতেছি, জন্য অ্যাওয়ারনেস লেখা, বাট মূল জিনিসটা হচ্ছে আমাদের ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড। তার মানে ক্যাম্পেইনের আন্ডারে অ্যাড সেট, অ্যাড সেটের আন্ডারে অ্যাড, কাইন্ড অফ। তাহলে এটা হচ্ছে প্যারেন্ট, এটা ছাড়া কোনো উপায় নাই। আচ্ছা, এইবার এইটার যে নামকরণ, যে নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, নিউ অ্যাওয়ারনেস অ্যাডসেট, নিউ অ্যাওয়ারনেস অ্যাড, এগুলোর নাম আপনি আপনার মানে বুঝার সুবিধার্থে পরিবর্তন করে দিতে পারেন, রিনেম করে রাখতে পারেন যেন আপনি বুঝেন। বুঝতে পারছি? আর একটা প্রশ্ন যেটা ভাইবা বা ইয়েতে আসতে পারে, এই যে আমরা একটা পেজ বানাইছিলাম না, কি জনের নাম ছিল আমাদের পেজের স্যার? A to Z বইমেলা। বইমেলা ছিল। একটা পেজের আন্ডারে একসাথে এট এ টাইম 250 অ্যাড রান করা যায়, এর বেশি না। একটা পেজে 250। একটা যেমন এই যে A to Z পেজ আমরা বানাইছি না, A to Z ফুড, সাপোজ আমরা এই পেজের জন্য অ্যাড রান করব, কতগুলো অ্যাড রান করতে পারবো? 250টা অ্যাড রান করতে পারবো, ম্যাক্সিমাম ক্যাপাবিলিটি এটাই। আচ্ছা, এখন আমরা আসি যে এই যে আমরা এখানে ক্যাম্পেইন, অ্যাডসেট এবং অ্যাডের মধ্যে আসি, এগুলো আপনি আপনার এই যে এখানে দেখেন একদম আমরা ক্যাম্পেইনটা সিলেক্ট করা আছি না, দেখেন তো এই যে, এবং ক্যাম্পেইন সিলেক্ট করা অবস্থায় এই পাশে দেখেন একটা পেজ তো পাচ্ছি স্যার, কারেক্ট? আচ্ছা, এইখানে প্রথমেই আছে দেখেন ক্যাম্পেইন নেম, এই জায়গাটার কাজ হচ্ছে আপনি আপনার মতো করে একটা নাম দিয়ে দিবেন যেন পরবর্তীতে আপনি দেখে চিনেন যে এটা কোন প্রোডাক্টের জন্য অ্যাড, কারণ একই প্রোডাক্টের 5টা অ্যাড চলতে পারে, 10টা অ্যাড চলতে পারে, কোন অ্যাডটা কিসের এটা তো নাম দেখে চিনবো স্যার, কারেক্ট? তো ধরেন আমাদের আজকের যে প্রথম অ্যাড, এই অ্যাডটা হচ্ছে বার্গার রিলেটেড, কারেক্ট স্যার? তো আমরা এখানে হচ্ছে বার্গার নিয়ে হচ্ছে একটা অ্যাড রান করব, তাইলে আমি জাস্ট এই জায়গার মধ্যে নাম দিয়ে রাখলাম বার্গার অ্যাডস, কারেক্ট? আমার জন্য একটা নাম দিয়ে রাখলাম। আপনারা একটা অ্যাড গতকালকে একটা পোস্ট করার কথা বলছিল না আমাদের, তার আলফাত স্যার আপনারা পোস্ট করছিলেন, তাহলে ওই পোস্টটার নাম দিয়ে আপনারা নামকরণ করেন। বুঝতে পারছি স্যার? গতকালকে আপনারা যে পোস্টটা করছেন সেই পোস্টের নাম দিয়ে এখানে নামকরণ করেন, আগে রিনেম করে দেন। ডান স্যার, নাকি আমরা 10 মিনিট ব্রেক খেয়ে তারপর শুরু করব? না, 10 মিনিট দিতে পারবো না, 26 বাজে 30-এ শুরু করবো, 4 মিনিট ব্রেক। আমার কাছে মনে হচ্ছে না যে 4টা পিসের বেশি আপনাদের প্লেটে আছে, তো একের জন্য এক একটা পিসের জন্য 1 মিনিট।
একটু বেশি। যাদের খাওয়া শেষ তারা ওই যে পোস্ট যারা করছেন ওই পোস্টের নামটা খুঁজে বের করেন, পেজে ঢুকেন, কি পোস্ট করছিলেন দেখেন। স্যার জি এই ক্যাম্পেইন নেম হ্যাঁ এটা রাখার মানেটাই তো হচ্ছে এটা যে আমি কোন পোস্টটা কিভাবে করেছি জাস্ট ওইটা মানে আমার আমি না মনে রাখা না, আমি যেন দেখলে চিনি। সাপোজ আমার একটা পেজে আজকে বার্গার অ্যাড অন করতেছি, কালকে আমি পিৎজার অ্যাড অন করবো, পরের দিন আমি শর্মার অ্যাড অন করবো, একই পেজ থেকে গেছে না তিনটা, কোনটা কোন প্রোডাক্টের, একটা কোন প্রোডাক্টের জন্য বানানো সেটা নাম দেখে যেন আমি চিনতে পারি সবগুলো। আমি যদি নাম না দিই আমি ডেট দিই আপনার আইডেন্টিফিকেশনের জন্য যা দরকার আপনি চিনলেই হয়েছে। ডেট দিলেন, ডেট মানে আমি আমার মনে রাখার জন্য ডেট দিলেন, একদিন আমি 5টা পোস্ট করব, ডেট দেখে হবে। আমি 10টা পোস্ট করব, একদিনে 5টা অ্যাড চালাই দিচ্ছেন, তখন মিনিংফুল নেম দিবেন। আপনি যে আমি নামই দেখবেন দেবেন বার্গার, নুডলস, পাস্তা এগুলা লিখবেন। প্রফেশনাল কাজ হলো মিনিংফুল নেম দেওয়া। চিনার জন্য কেউ দাম কেউ প্রাণ কেউ করতে নেবে, আমি জন্য বুঝি যে আমার এই প্রোডাক্টের এই না, কারেক্ট। আমি একদিনে কয়টা দেবো তার তো নিশ্চয়তা নাই। আপনাদের বোঝার সুবিধার্থে একটা অ্যাড অ্যাকাউন্ট দেখাই আপনাদের। চাইলে MD5 ইউজ করতে পারেন। এখানে কয়টা অ্যাড চলতেছে দেখেন তো স্যার, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা
9টা 10টা 11 12 13 14টা চলতেছে এট এ টাইম। এখন যদি শুধু ডেট দিতেন, ডেট দিলে তো একই ডেটে 14টা হতো। তাই না? ওরা মাত্র ডেটও দিয়ে রাখছে তো দিয়ে রাখছে বোঝার জন্য কত তারিখে শুরু করছে। স্যার এই পেমেন্টগুলো কি সিস্টেমে নেন? পেমেন্টগুলো বলতে ডলার পার ডলার ব্যবহারে আমরা কিভাবে সার্ভিস চার্জ নেই, আমরা মান্থলি সার্ভিস চার্জ নেই। আমাদের সার্ভিস চার্জ শুরু হয় 20,050 থেকে শুরু, আর কি 20,000 থেকে শুরু। এখন ক্লায়েন্টের কি কি লাগবে তার উপর ডিপেন্ড করে বাজেট বাড়ে। মানে ডলারের সাথে না, ডলার রেট তো ডলার রেট। ডলার এখন ডলার রেট স্যার 120 টাকা করে। আপনি সর্বোচ্চ কত নিতে পারবেন? 150 টাকা, 200 টাকায় নেবেন। তো 200 টাকা ডলার রেট নিয়ে $10 অ্যাড রান করলে আপনার লাভ থাকে কত টাকা? এই বিজনেস করে লাভ হবে স্যার? আপনি তো বুঝতে পারছেন না। মান্থলি দাম মান্থলি ওদিকে তো দেখি ডলার দিয়ে কয় এত ডলার নিবে না তো টাকা নিচ্ছে এখন। ওনাদের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটই তো বানিয়ে দিয়েছি 3.5 লাখ টাকা দিয়ে। রানিং করে অ্যাড যদি চালু করেন এটা একটা দেখাই দিলে আমরা লাইভও যাবো, কোনো সমস্যা নাই স্যার। আগে বেসিকটা ইয়ে করি। তাহলে আমরা নাম লিখলাম, নাম লেখার পর ক্রিয়েট টেমপ্লেট। ডান স্যার, সবার খাওয়া হয়েছে? নাস্তা হয়েছে, নাম করেছে, নাস্তা আচ্ছা, তাহলে পোস্টটা বের করে আমরা চলেন। রিনেম করছি না স্যার? নাম দিয়েছে আচ্ছা, রিনেম করে দিছি। ওকে, এরপর আসেন ক্যাম্পেইন ডিটেল। এই জায়গার মধ্যে বাইং এর টাইপ দেওয়া আছে কি দেখেন তো? অকশনের বাংলা কি? নিলাম না? তার মানে এই যে ফেসবুক যে আপনার একটা দেখাবে মানুষকে, এটা আপনার নিলামে তুলে দেখাবে। এই নিলাম বলতে নিলাম দুইটা জিনিসের উপর, 4টা জিনিসের উপর ডিপেন্ড করে। গুগলে ফেসবুকের ক্ষেত্রে 2টা জিনিস মাথায় রাখেন। এক, আপনি কত টাকা দিচ্ছেন, আপনার বাজেট কত, নাম্বার 1। নাম্বার 2, আপনি যে কন্টেন্ট দিচ্ছেন সেই কন্টেন্টের কোয়ালিটি কেমন, বুঝতে পারছেন? আর এটা হচ্ছে কন্টেন্টটার কতটুকু ভ্যালিড। আপনি অ্যাডের মধ্যে দিচ্ছেন এইটা একটা ওয়েব ডেভেলপমেন্ট কোর্স, এটা অ্যাডের মধ্যে লিখছেন, ক্লিক করে গিয়ে দেখতেছি ওই জায়গার মধ্যে গ্রাফিক ডিজাইনের কোর্স, তাহলে কনটেক্সট কি মিলছে স্যার? এরকম কনটেক্সট যদি না মিলে তাইলেও প্রবলেম। সো যারা মোটামুটি ফেসবুক এই জন্যে বাজেট এবং হচ্ছে আপনার কনটেক্সট দুইটার উপরে বেস করে নিলামে গেছে কাটটা বেটার। সে কে ভালো টাকা দিচ্ছে, আবার কে ভালো কন্টেন্টও দিচ্ছে। এখন আপনার কন্টেন্ট ভালো, বাজেট $1, সেখানেও ভালো পারফর্ম পাবেন না। আবার কন্টেন্ট খারাপ, বাজেট $10, $10 খরচ করে আপনি অ্যাডের রেজাল্ট ভালো পাবেন না। সো দুইটাকে আমাকে সমান রাখতে হবে। কন্টেন্ট আর কনটেক্সট দুটো ডিফারেন্ট জিনিস। কন্টেন্ট আর কনটেক্সটের ব্যাপার হচ্ছে যে দেখাচ্ছে একটা, যাচ্ছে কই আসলে, আমি এটাকে মিন করছি আর কি। এরপর আসেন ক্যাম্পেইন অবজেক্টিভ নিয়ে আমাদের চেঞ্জের কিছু নেই, কারণ আমরা শুরু থেকে ধরেই আসছিলাম। অবজেক্টিভ হচ্ছে আমাদের অ্যাওয়ারনেস, ওইটা অ্যাওয়ারনেস আছে। এইখানে এসেছে মূল জায়গাটা, সেটা হচ্ছে বাজেট। ক্যাম্পেইন বাজেট। আপনি যে একটা অ্যাড রান করবেন, ডেফিনেট একটা বাজেট নিয়ে অ্যাড রান করবেন, কারেক্ট স্যার? যে আমি ডেইলি এত টাকার অ্যাড রান করবো, এরকমটা তো যাবে। 5 টাকা, 10 টাকা, $1, $2, $10, এরকম একটা বাজেট থাকবে। সো বাজেটটা আমরা এই জায়গার মধ্যে ওপেন করব। সো এই বাজেটটা অফ করা আছে, এটাকে আমরা অন করে দিই। সবাই করেন, সবাই অন করে দেন স্যার। আচ্ছা, অন করে দেওয়ার পর সবার সামনে এরকমই আসার কথা মনে হয়, ডেইলি বাজেট $5, $20 এরকম। ও টাকা আসছে অনেকের। আচ্ছা, যাদের টাকা আসছে তারা কারেন্সি চেঞ্জ করতে হবে, এটা আমরা শিখবো। থাকুক, এভাবে চিন্তা করেন। আজকে আমরা ক্লাসে গিয়ে শেষে গিয়ে দেখবো কিভাবে কারেন্সি চেঞ্জ করতে হয়। আমারটা ডলার আসছে নাই কার? ডলার আসে নাই কার? 1 2 3, আমার সবার টাকা আসছে। সাবাস, ঠিক আছে, আমরা চেঞ্জ করবো স্যার। আপাতত টাকা নিয়ে চিন্তা করেন, ঠিক আছে? আর এখানে দেখেন বাজেটের ধরন কি, ডেইলি বাজেট লেখা আছে সবার, অন্য কিছু লেখা আছে কার? ডেইলি বাজেট লেখা আছে। আচ্ছা, এইখানে ক্লিক করলে দেখেন 2টা বাজেট, একটা ডেইলি, একটা লাইফ টাইম। আচ্ছা, যদি আপনি ডেইলি বাজেট সিলেক্ট করে এখানে বাজেট দিয়ে দেন, তার মানে আপনি ফেসবুকে বলতেছেন ডেইলি এত টাকা করে খরচ করো। ধরেন আমি এভাবে চিন্তা করি, আপনার যেহেতু ম্যাক্সিমাম টাকা আসছে, যেখানে আমি এখানে 10 দিয়ে দিলাম বা 100 দিয়ে দিলাম, তার মানে ডেইলি $100 বা 100 টাকা করে খরচ করো। ক্লিয়ার স্যার? ডেইলি বাজেটের মানে এটা, প্রতি 24 ঘন্টায় 100 টাকা তোমার জন্য বরাদ্দ।
এখান থেকে কেটে নিয়ে ও হচ্ছে কাজ করবে। আর একটা কথা মনে রাখেন, ফেসবুক যে অ্যাড রান করে এ কিন্তু প্রিপেইড না, ফেসবুক কিন্তু পোস্টপেইড, মানে আগে ও খরচ করবে পরে আপনার কাছ থেকে কাটবে, বুঝতে পারছি? আগে থেকে যে টাকা লোড দিয়ে রাখতে হবে এমনটা না, আপনার লিমিট আছে, আপনার ওই লিমিট মানে রিচ করার পরেই ফেসবুক আপনার কাছে টাকা কাটবে, এর আগে টাকা কাটবে না। আচ্ছা, এরপরে আসেন এইখানে ডেইলি বাজেটের ব্যাপার হচ্ছে, তাইলে একটা লিমিট দিয়ে দিলাম, সাপোজ $10 বা $10, তার মানে ফেসবুকে বলতেছি তোমার কাছে 24 ঘন্টায় তুমি আমার কাছ থেকে $10 সমপরিমাণ টাকার অ্যাড রান করে দিবা। এরপরে আসেন হচ্ছে লাইফ টাইম বাজেট। এই লাইফ টাইম বাজেটের নিয়ম কি? এই লাইফ টাইম বাজেট হচ্ছে পুরা একটা বাজেটের একটা লিমিটেশন দেওয়া। সাপোজ আমি ওকে বললাম $50 লাইফ টাইম বাজেট, $50 বা $50 দিয়ে ওকে আমি বলতেছি যে আজকে হচ্ছে আমাদের মাসের 23 তারিখ, কারেক্ট স্যার? ওকে বললাম যে এই মাসের 30 তারিখ, তাহলে কয়দিন? 1 2 3 4 5 6 7 8 8 দিন, কারেক্ট স্যার? এই মাসের 30 তারিখ পর্যন্ত তুমি অ্যাড রান করবা, তাইলে 23 তারিখ থেকে 30 তারিখ 8 দিনের জন্য তোমার বাজেট হচ্ছে $50। এখন তুমি কোন দিন কয় টাকা খরচ করবে এটা তোমার ব্যাপার, বাট আমি $50 বেশি দিতে পারবো না। লিমিট কতটুকু? 8 দিন। এমন ক্লায়েন্ট পাবেন যে আপনার 7 দিনের জন্য একটা অ্যাড রান করতে হবে বা 10 দিনের জন্য একটা অ্যাড রান করতে হবে, বাজেট কত? বাজেট $50। তাহলে এখন আপনি যদি ডেইলি বাজেট হিসাব করতে যান তাহলে হিসাব নাও মিলতে পারে। সো এই জন্য আমার একটা টাইম ডিউরেশন যদি থাকে যে আমার 10 দিনের একটা অ্যাড রান করতে হবে, বা আমার 30 দিনের বা 20 দিনের 15 দিনের 7 দিনের একটা অ্যাড রান করতে হবে, বাজেট আমার লিমিটেড, ফিক্সড বাজেট, এটার ভেতরেই করতে হবে, তখন আমরা লাইফ টাইম বাজেট দিয়ে ওকে টাইম ডিউরেশন দিয়ে দিব। বুঝতে পারছি? আরেকটা সহজ কথা মনে নেন, টাকা দেওয়া ছিল তাদেরকে এসে ধমক দিয়েছে, বাজেট ইজ টু লো। আচ্ছা, এটা কেন বলতে সেটাও বলতেছি একটু পরে। টাকা বলে দিয়েছে 35,093 টাকা প্লিজ খরচ করতে হবে লাইফ টাইম। আচ্ছা, ওটা আসতেছে আপনার 1 মাসের ডিউরেশনের কারণে, ওটা আমি একটু পরে বলতেছি। আচ্ছা, লাইফ টাইম বাজেটকে আরো শর্টকাট যদি চিন্তা করতে চান সহজভাবে, তাহলে চিন্তা করেন যে আমাদের মাসিক বেতনের মতো 1 মাসের 1 তারিখে স্যালারি পেলে সারা মাস চলা লাগে। এখন কোন দিন কত টাকার বাজার করবেন, কোন দিন কত টাকা খরচ করবেন না খরচ করবেন না সেটা আপনার ব্যাপার, বাট এর বাইরে আপনার টাকা নাই, ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। ঠিক আছে স্যার? সো আমরা ডেইলি বাজেট আপাতত, আচ্ছা লাইফ টাইম বাজেটে যাব, তার একটা কারণ আছে। আমরা যদি ডেইলি বাজেটে কোনো অ্যাড চালাই তাহলে অ্যাডের মধ্যে কোনো স্কেজুল করতে পারবো না। ডেইলি বাজেট মানে অ্যাড 24 ঘন্টা চলবে, কোনো অফ নাই। কিন্তু এমন যদি হয় যে আপনার ক্লায়েন্ট বলতেছে যে আমার কাস্টমার তো সবসময় জেগে থাকে না, আমার কাস্টমাররা 2টার পর থাকে না অনলাইনে, ওরা থাকে 2টার আগ পর্যন্ত, সকাল 6টা থেকে রাত 1টা পর্যন্ত আমার একটা চললে আমার কাস্টমারের জন্য ওকে, বাট এরপর থেকে যে বাকি সময়টা, ওই সময়টাতে আমার কাস্টমাররা অ্যাক্টিভ থাকে না। তো ওই সময় আমার অ্যাড চালায় রেখে টাকা খরচ করার তো কোনো মানে নাই, মানে আনঅথরাইজ বা পটেনশিয়াল কাস্টমার না ওদের কাছে লোক নিয়ে। তাহলে অ্যাডকে স্কেজুল করে দেওয়া উচিত যে তুমি 1টা পর্যন্ত চলবে, এরপর বন্ধ হয়ে যাবা। যদি স্কেজুল করার দরকার হয় তাহলে একমাত্র লাইফ টাইম বাজেটেই হচ্ছে স্কেজুল করা যায়, ডেইলি বাজেটে অ্যাডের কোনো শিডিউল করা যায় না, মনে থাকবে স্যার? সো যদি এরকম প্রশ্ন করে যে আমি অ্যাডের শিডিউল করতে চাই, কেমনে করব, বাজেট টাইপ কেমন হওয়া উচিত, বুঝতে পারছি? বা আমি অ্যাড এত থেকে এতটা সময় দেখাবো, এতটা থেকে এতটা সময় বন্ধ রাখবো, কোন বাজেটে ধরলে আপনি এটা করতে পারবেন? অ্যান্সার তো একটাই, লাইফ টাইম বাজেট। ঠিক আছে স্যার? এবং দেখেন নিচে একটু আসেন, এখানে লেখা আছে না অ্যাড সেট স্কেজুল, নিচে আপনাদের এই দেখেন বাজেট নিচে লেখা আছে, আপনাদের স্ক্রিনে দেখেন, পাইছেন? আইছেন না? পাইছেন না স্যার? আসছে। এটার এই পাশে এডিট একটা আইকন পাচ্ছেন, ক্লিক করেন এডিটে। যাদের লাইফ টাইম বাজেট সিলেক্ট করা আছে বাজেটের মধ্যে, তারা দেখেন সবাই এই শিডিউলটাতে ক্লিক করলে এটা সিলেক্ট হচ্ছে, আমার মতো হচ্ছে না? আপনাদের বাজেট দেখেন ডেইলি বাজেট করা মনে হয়, তাহলে সিলেক্ট হবে অবশ্যই। আপাতত টাকা যা চাচ্ছে দিয়ে রাখেন, কোনো সমস্যা নাই, ফেসবুক খুশি থাকুক, আমরা অ্যাড রান করি, পরে টাকা কেমনে কমাইতে হবে সেই কৌশল শিখবো। পাইছেন স্যার? হয়েছে? আচ্ছা, এবার দেখেন এই যে আমরা স্কেজুল করলাম, এটা ঠিক চিহ্ন দিতে পারছি কারণ হচ্ছে আমাদের লাইফ টাইম বাজেট এনাবল। এখন আমি যখন ডেইলি বাজেটে যাই, একটু আমার স্ক্রিনটা দেখেন সবাই, এবার সবাই আমার স্ক্রিনে তাকান, একটু আমার স্ক্রিনটা দেখেন। আমি এখন ডেইলি বাজেটে ক্লিক করতেছি, আপডেট হোক এটা একটু। ওটা ভেরিফাই হয়ে নি, এটা দেখেন, এটা হচ্ছে বাজেট শিডিউল। অ্যাড শিডিউল আছে,
এটার নাম কি আসছে এখন? আপনাদের এখানে লাইফ টাইমে কি দেওয়া পার্থক্য আছে স্যার? আচ্ছা এবার আসেন, এবার একটু বুঝে নেন, এই কথাটা একটু বুঝে নেন। যখন লাইফ টাইম দিচ্ছেন তখন আপনারা এখানে অ্যাড শিডিউলের অপশন পাচ্ছেন, আর আমি যখন এখানে ডেইলি বাজেট দিলাম তখন অ্যাড শিডিউলটা উইথড্র হয়ে রিপ্লেস হয়েছে বাজেট শিডিউল। এটার মিনিং হচ্ছে আপনি ডেইলি বাজেট এখন $20 দিচ্ছেন লেটস সে, এখন আপনি যদি বাজেট শিডিউল ওকে করে দেন, এনাবল করে দেন, তাইলে আপনি এখানে একটা অপশন দিচ্ছেন যে এই একটা নির্দিষ্ট টাইমের পরে বা একটা নির্দিষ্ট ডের পরে এই $20 থেকে তুমি 10% বাজেট বাড়াবা। বুঝতে পারছি? বুঝেন না আমার কথা? এমন কেউ আছেন? আবার একটু বুঝে নেন, ভালো করে বুঝেন যে আমি এখানে বাজেট দিছিলাম হচ্ছে $20, কারেক্ট স্যার? $20। এখন বাজেট শিডিউল এসে যখন আমি বলছি শিডিউল বাজেট ইনক্রিজ, তার মানে তুমি ইনক্রিজ করবা। কখন ইনক্রিজ করবা? এখানে বলে দিচ্ছে দেখেন যে স্পেন্ড $25 অ্যাজ ডেইলি বাজেট ফ্রম 24 টু 25 জানুয়ারি। আজকে 23 তারিখ, পরবর্তী আজকে $20 করে ছেড়ে দিছি, বলতেছে তুমি 25 বা 24 তারিখের পর থেকে তুমি এটা $25 করে খরচ পাবে। কত ডলার বাড়াইছে? $5। এইটাকে বলা হয় অ্যাড স্কেলিং। এই অ্যাড স্কেল কখন করা হয়? যখন অ্যাডের পারফরম্যান্স খুব ভালো আসতে থাকে। এখন $20 দিয়ে চালাইছি, আমি দেখতেছি আমার আমি যেটা প্রেডিক্ট করছিলাম ওই প্রেডিকশন থেকে ভালো রেজাল্ট আসতেছে, তখন আমরা কি করি? মূল যে বাজেট থাকে তার থেকে 5% বাজেট বাড়াই। বেশি না কিন্তু, আবার 5% 10%, এমন না যে $20 আছে এখন ভালো রেজাল্ট আসে তাহলে $50 করে দিয়ে আরো বেশি সেল আসুক। এটা আবার সমস্যা। বাজেট বাড়বে আস্তে আস্তে, কিসের উপরে নির্ভর করে? অ্যাড আমার ভালো না খারাপ, অ্যাডের পারফরম্যান্স ভালো না খারাপ, এটার উপর বেস করে আমরা স্কেলিং করব। তাহলে এখানে যে স্কেলিং আমি $25 দিলাম ঠিক আছে, বাট এটার সাথে সাথে আমাদের রুল অ্যাড করে দিতে হবে। যদি আমার অ্যাডের পারফরম্যান্স ভালো যায় তাহলে বাড়াবা, আর নাহলে বাড়ানোর দরকার নেই। আমাকে তো বুঝতে পারছি স্যার? সো তাহলে আরেকটা প্রশ্ন আসছে যে অ্যাডের বাজেট স্কেডিউল করা লাগে বা করতে অটোমেটেড করা যায় কখন, কোন টাইমে? ডেইলি বাজেট ধরলে অটোমেটেড অ্যাডের বাজেট বাড়বে কখন? ডেইলি বাজেটে আসলে। আর লাইফ টাইম বাজেটে আসলে কোনো ডেইলি বাজেট ওইভাবে বাড়বে না, কারণ আপনি বাজেট কিন্তু লিমিট করে দিচ্ছেন, এত টাকাই বাজেট। এখন শুধু আপনি ডে দিচ্ছেন এত তারিখ থেকে এতদিন তুমি খরচ করবা, বাট বাজেট এত টাকাই। এই জন্য এখানে এবার দেখেন স্কেডিউল চলে আসছে না আবার, কারেক্ট? এবার স্কেডিউলটা করে কেমনে? ক্লিক করি এখানে, এখানে এটা ক্লিক করে রাখেন, সবাই ক্লিক করে রাখেন, সবাই লাইফ টাইম বাজেটে থাকেন এবং এই স্কেডিউলটা টিক চিহ্ন দিয়ে রাখেন। চেক করা ডান স্যার? এবার এখানে আর কোনো কাজ নাই ইনিশিয়াল স্টেজে, এখন এই বর্তমানে আর কোনো কাজই নাই। এখানে একটা দেখেন স্পেশাল অ্যাড ক্যাটাগরি পাইছেন? এইটার শব্দ আমি উচ্চারণ করছিলাম শুরুর দিকে, বলেন কি রিলেটেড শব্দ? বলছিলেন যে স্পেশাল ক্যাটাগরি যেগুলো রেস্ট্রিকশন আছে, প্রোহিবিটেড। কয়েকটা নাম বলছিলাম, নানা কারণে স্পেশাল ক্যাটাগরি অ্যাড চলে। রাজনৈতিক ড্রাগ সেল, ব্যাংকিং এ যে ফাইনান্সিয়াল লোন আসে, মর্টগেজ লোন আসে, বাড়ির লোন দেয়, তারপরে এই যে নির্বাচন পলিটিক্যাল ইলেকশন রিলেটেড যে এগুলো সব স্পেশাল ক্যাটাগরি। দেখেন ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করা যায়। যদি আপনার কোনো অ্যাড এর ধরন স্পেশাল ক্যাটাগরি হয় তাহলে এইখান থেকে সিলেক্ট করে দিতে হবে কি টাইপের অ্যাড। দেখছেন ফাইনান্সিয়াল এন্ড প্রোডাক্ট সার্ভিসেস, এমপ্লয়মেন্ট এন্ড হাউজিং, এগুলো হচ্ছে আমাদের ক্যাটাগরি, স্পেশাল ক্যাটাগরি। এগুলো তো আমাদের না, বার্গার কি এগুলোর আন্ডারে? হ্যাঁ, ই কমার্স সাইটে এগুলো আন্ডারে হয় না। সো এইখানে আমার কোনো কাজ নেই। তাহলে এখানে কি কি কাজ করলাম? ক্যাম্পেইনের আন্ডারে কি কি কাজ করছি? নামটা পরিবর্তন করছি আর বাজেট ধরছি, আর কিছু করছি? হ্যাঁ, আর কিছু করি নাই। বাজেট ডেইলি হলে ডেইলি ধরছি, লাইফ টাইম হলে লাইফ টাইম ধরছি। যদি স্কেডিউল করা দরকার হয় তাহলে স্কেডিউল টিক চিহ্ন দিব, না দরকার না হইলে দরকার নাই। আবার ডেইলি বাজেটে যদি অ্যাড ইনক্রিজের দরকার হয় বাজেট, তাহলে ইনক্রিজ আমরা টিক চিহ্ন দিয়ে রাখবো, না হইলে নরমালি ছেড়ে চলে আসবো। তাহলে কাজ দুইটা, নাম পরিবর্তন করা, বাজেট ধরা। ক্লিয়ার স্যার? এই দুইটা কাজ আমরা করব। না ধরবো এখন ধরবো না আমরা এটা। এবি টেস্ট কখন লাগবে? যখন প্রোডাক্টের মধ্যে কম্পেয়ার করব। এবি টেস্টিং এর কাজটা কি? এবি টেস্টিং এর ব্যাপার হচ্ছে, ধরুন মার্কেটে আপনি দুইটা ধরুন লাক্স সাবান নিয়ে আসছেন, একটা 75 গ্রাম, একটা 100 গ্রাম। আপনি মার্কেটে লঞ্চ করার আগে টেস্ট ড্রাইভ দিতে যাচ্ছেন দুইটাতে টাকা খরচ করে, যে 75 গ্রামের টা সবচেয়ে ভালো মানুষ রেসপন্স করতেছে নাকি 100 গ্রামেরটা বেশি রেসপন্স করতেছে। যেটা ভালো রেসপন্স করতেছে ওইটাকে আপনি ফাইনাল অ্যাড হিসাবে মার্কেটে লঞ্চ করবেন। ওই টেস্টিং পারপাস আমরা এবি টেস্টিং করি। বাংলাদেশে কোনো মার্কেট এটা করে না, যাদের বাজেট অ্যাট লিস্ট বিলো $1000 পার ডে, কখনোই করে না। কারণ এই টেস্টিং করতে গেলে মোটামুটি ভালো একটা বাজেট দরকার হয়। তারপরে কি ডিসিশন নেয় যে আমি কোন প্রোডাক্টটা বা কোন ক্রিয়েটিভটা ধরে আমি অ্যাপ্লাই করব।
সো এটা দরকার হবে না। এরপরে আমাদের এইখান থেকে তাহলে দুইটা কাজ শেষ করে চলে আসবো নেক্সট। সবাই নেক্সটে ক্লিক করেন। সবাই নেক্সটে চলে আসলে আমরা চলে আসবো কোথায়? অ্যাওয়ারনেস অ্যাডসেটে চলে আসছি না? নিউ অ্যাওয়ারনেস অ্যাডসেট। লাইফ টাইম বাজেটকে টিক দিয়ে আমরা চলে আসবো না ডেইলি বাজেট টিক দিয়ে চলে আসবো? আসছি না? জি স্যার। এটার তাহলে নাম পরিবর্তন করতে হবে। নাম পরিবর্তন করতে হবে না স্যার? কি নাম দিবেন? সেম নাম যেটা ক্যাম্পেইনে দিছিলেন, ঠিক আছে? তাহলে ক্যাম্পেইনের আন্ডারে যেটা নাম ছিল আমার ওই নামটাই হচ্ছে আমরা এখানে দিয়ে দিব। আমি এখানে নাম দিয়ে দিচ্ছি, অ্যাড সেট নাম রাখলাম, বার্গার অ্যাড সেট। সেকেন্ডের নাম কি? অ্যাড সেট না? তো নাম দিলাম অ্যাড সেট। অ্যাডসেট কথাটা সবটাতে রাখলে সুবিধা। ওটাতে অ্যাডসেট আচ্ছা এইবার আসেন, এই যে আমরা অ্যাওয়ারনেস করব, মানুষের কাছে পৌঁছাবো, পৌঁছানোর জন্য তো কিছু গোল লাগবে। অ্যাডটা আমার পারফরমেন্স করবে কেমনে, এইটার জন্য এই যে এখানে পারফরমেন্স গোল দেওয়া কাজ, এখানে অনেকগুলা কাজ আছে। আর অ্যাডের যত কাজ, অ্যাড ভালো পারফর্ম করবে কি করবে না, যত কাজ সব এই জায়গাতে এখন বুঝতে পারছি। অ্যাডের মধ্যে এইসব কাজ পাবেন না তেমন, যত কাজ এখানে। এখানে কোনো স্ট্র্যাটেজিতে ভুল মানে পুরো অ্যাডই ভুল রাস্তায় চলে যাওয়া বা ভুল রেজাল্ট দেওয়া বা রেজাল্ট খারাপ আসা। তো এখানে প্রথম আসেন পারফরমেন্স গোল, এই জায়গার মধ্যে আসছে যেহেতু অ্যাওয়ারনেস চাচ্ছি, তার মানে কি আমি সেল চাই? এঙ্গেজমেন্ট চাচ্ছি, মানুষ আমার সাথে এঙ্গেজ হোক? চাচ্ছি না, চাচ্ছি মানুষ আমাকে জানুক, আমার সম্পর্কে অ্যাওয়ার হোক মানুষ। তো এইখানে একটা আছে ম্যাক্সিমাম, এখানে ক্লিক করেন সবাই, দেখেন পারফরমেন্স গোলের নিচে ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাড, এটাতে ক্লিক করলে অনেকগুলো অপশন পাবেন না? আসছে না? এবার প্রত্যেকটা অপশনের কি কাজ এটা কিন্তু নিচে বলা আছে, দেখেন একটা করে নিচে ছোট করে লাইন দেওয়া আছে না? হ্যাঁ, তো এইখানে প্রথমটা যেটা বলতেছে যে ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাড, এটার মূল কাজ কি? উই উইল ট্রাই টু শো ইউর অ্যাড অ্যাজ মেনি পিপল অ্যাজ পসিবল। আর সেকেন্ডটা বলতেছে যেটা ইমপ্রেশন, এটাও সেম কথা, দেখেন উই উইল ট্রাই শো ইউর অ্যাড টু অ্যাজ মেনি অ্যাজ পিপল time, many time as possible. বুঝলেন, একটা হচ্ছে many people as possible, একটা হচ্ছে many time। বুঝতে পারছি দুটোর মধ্যে পার্থক্য মানুষের কাছে একাধিকবার যাবে। কারেক্ট। যখন আপনি রিচ ধরতেছেন এইটা, তার মানে ও যত বেশি মানুষের কাছে সম্ভব পৌঁছানো। এখন কাউকে যদি এই পৌঁছানোর জন্য কাউকে যদি আমার একবার দেখাইতে হয় দিনে, সে একবার দেখাবে, কিন্তু যত বেশি মানুষের কাছে সম্ভব পৌঁছানোর চেষ্টা করবে। আর ইমপ্রেশনের মানে হচ্ছে একটা মানুষকে যতবার দেখানো যায়, সেই ক্ষেত্রে দেখো লোকের সংখ্যা কমে আসবে, কিন্তু একটা মানুষ 3বার 4বার করে দেখবে। এখন বেনিফিট কোনটায়? স্যার বেশি মানুষ দ্বিতীয়টা বেশি মানুষকে দেখানো। এটা ওইটাতে বেনিফিট দেওয়া হয়। ব্লগই তো দিবেন আপনি একটা ভিডিও করে আমাকে ব্লগ দিবেন। এটা মনে হয় স্যার ওই যে বললাম আপনি একটা কিছু সমস্যা নাই, বাকি দিকে আমাকে এটা লোকেশনের ক্ষেত্রে ভালো বুঝে আমি দেখাইলাম। একই মানুষ বারবার তো দেখবে। লোকেশন তো এমনি তো আসবেই। তো এক্ষেত্রে তাহলে একই মানুষ আমরা দেখতে আমরা ফ্রিকোয়েন্টলি ক্যাপ দিয়ে দিব যে একটা মানুষকে 2বার বেশি দেখাবা না, তাইলে তাহলে বিরক্ত হবে? আমরা যাবো, এখানে সমস্যা নাই। আর সবকিছু কন্ট্রোল করতে পারবো, ধরে ধরে কন্ট্রোল করবো। বাট দুটার মানে হচ্ছে এটা, একটার মানে রিচ মানে যত বেশি মানুষের কাছে যাওয়া যায়, আর এটা হচ্ছে একটা মানুষকে যতবার দেখানো যায়। সাধারণত এইটা সবচেয়ে বেশি অ্যাপ্লাই করা হয় বাংলাদেশে, কারণ আমরা বিরক্ত হই না। বেশি মানুষের কাছে গেল কিন্তু ওই মুহূর্তে সে দেখলো না, এটাই তো লাভ হলো। বারবার গেলে প্রথমবার না দেখলে দ্বিতীয়বার আর এটা দেখেন ম্যাক্সিমাইজ অ্যাড রিকল লিফট, এটার মানে হচ্ছে ফেসবুক অ্যাড এমন লোকরা দেখাবে যে আপনার অ্যাডটা দেখার পর মিনিমাম 2 দিন মনে রাখবে। আই মিন আমি ধরেন এই যে আজকে এই নোটিসটা এখানে দেখে গেছি, আমার যদি হঠাৎ করে মনে কোথাও যেন নোটিস ছিল, আমার আইডি বেরি গোবর এই জায়গাতে নোটিস ছিল, আমার মনে পড়বে কিনা। এই যে রিকল লিফটের ব্যাপারটা, এইটার কাজ করে হচ্ছে এটা ম্যাক্সিমাইজ রিকল লিফট, মানুষকে যত বেশি এমন লোকদেরকে দেখানো তার আপনাকে পরবর্তীতে দেখেই যেন মনে করতে পারে আপনাকে কই দেখছেন বা কি পারপাসে দেখছেন, এটা ফেসবুক জানে। আমাদের ন্যাচার ইয়ে করে না, এইটা আপনাদের কোশ্চেন করা উচিত আছে। আপনারা সিএসএস বলেছেন সব, আপনারা জানেন পাইথন দিয়ে কাজ করে। আমরা কি তাহলে 3 নাম্বারটা, হ্যাঁ আমরা 2 নাম্বারটা এবং 3 নাম্বারটা নিয়ে বেশি কাজ করি, ঠিক আছে? এটা গেল স্যার প্রত্যেকটা কন্টেন্ট। যদি কন্টেন্টটা ধরানো হয় ইমেজ বেস, যদি ভিডিও হয় ক্লায়েন্ট ভিডিও নিয়ে আসছে, ভিডিও দেখাবে, তাহলে এগুলোর একটাও দরকার নাই। তাহলে ভিডিওর গোল আছে না নিচে, এইটা আমরা দিব, ঠিক আছে? এই দুইটার একটা দিব। কোনটা দিব? যদি ভিডিও লেন্থ লম্বা
15 সেকেন্ডের নিচে হয়, 15 সেকেন্ড থেকে 15 সেকেন্ডের নিচে হয়, তাহলে আমরা ম্যাক্সিমাইজ 2 সেকেন্ড ভিডিও প্লে, সরি ম্যাক্সিমাইজ থ্রু প্লে ভিডিও এটা দিব প্রথমটা। আর যদি ভিডিও লেন্থ 15 সেকেন্ডের বেশি হয়ে যায় তাহলে এইটা দিব। কালকে কোথায় যেন একটা আপনাদের মধ্যে কেউ মেবি একটা ডিসকাশন করতেছিলেন, মেবি ডাইনিং এ বসে বা এখানে বসে, সেটা হচ্ছে যে কিছু অ্যাড আসে স্কিপ করা যায়, কিছু অ্যাড আসে স্কিপ করা যায় না। কারা যেন এটা করতেছে আমি শুনছিলাম, আছে না স্কিপ এন্ড নন স্কিপেবল অ্যাড, ইউটিউবে আসে, ফেসবুকে আসে। স্কিপ না করা যাবে তখন মুভিটা দেখি। যেই সমস্ত ভিডিও লেন্থ 15 সেকেন্ডের নিচে থাকে সেগুলো স্কিপ করতে দেয় না, ওটা 15 সেকেন্ড মানে 9 সেকেন্ড 10 সেকেন্ড থাকে, ওটা পুরোটা দেখাবে, তারপরে দেখাবে, ওটা দেখে আপনার কন্টেন্ট দেখতে হবে। এটা হচ্ছে থ্রু প্লে, দেখাই লাগবে আপনার। আর ম্যাক্সিমাম 2 সেকেন্ডের মানে হচ্ছে লোকজনকে 2 সেকেন্ডের পরে 3 সেকেন্ড হলেই স্কিপ করার অপশনটা দিবে, যে তখন স্কিপ করতে পারবে। বুঝতে পারছি? তো 15 সেকেন্ডের নিচে হইলে সবচেয়ে বেটার পারফরম্যান্স দেওয়া হবে, দিবে হচ্ছে থ্রু প্লে। আর যদি 15 সেকেন্ডের বেশি লেন্থের হয়ে যায় তাহলে এটা দিয়ে দেন, কারণ খুদাই কাস্টমার আটকে রাখা লাভ নাই, এত বড় প্রথমটা সমস্যা। দিলে তো বিরক্ত হয়ে যায়, আমার নাইকির দামে একটা জিনিস ইম্পর্টেন্ট, কিন্তু এখন আপনি ইম্পর্টেন্টটা দেখার লোভে এটা দেখবেন। ফেসবুকের একটাই কাজ, সেটা হচ্ছে জোর করে ইন্টারেস্ট তৈরি করা। আমি প্রথম দিন বলছিলাম গুগল জোর করে কিছু দেখায় না, ফেসবুক জোর করে দেখায়। ফেসবুকের কাজই একটা, জোর করে ইন্টারেস্ট তৈরি করবে। এই তাইলে আমাদের কাছে হচ্ছে বার্গারের ছবি ছিল না স্যার, তো আমরা যদি ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন তৈরি হোক, ক্লিয়ার? আমরা ইমপ্রেশনটা সিলেক্ট করলাম, আপনার ইমপ্রেশন ধরেন, আপাতত ধরেন দোস্ত স্যার। এরপর পরই পেজের নাম আসছে না, ফেসবুক পেজ, যেখানে বলে দিচ্ছে কোন পেজের আন্ডারে অ্যাড চালাবেন। ঠিক আছে, আপনাদের কার কার কোন 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 এখানে পেজ সিলেক্ট হইছে? কোন জি স্যার। আপনারা যে পেজে পোস্ট করেন সেটাই সিলেক্ট হইছে? 4-5টা পেজ চলে আসে। আমার ওই পেজটা না, যেটাতে আছে ওইটাই ফার্স্টে আছে। ওকে, যদি এখানে লিস্টে না আসে তাহলে ক্লিক করলে আপনার যত পেজ আছে সব পেজের লিস্ট এখানে চলে আসবে। আমার এখানে 29টা পেজ আছে, 29টা পেজ চলে আসছে। আপনাদেরটা আশা করি এভাবে চলে আসার কথা, আসছে না? আসলে আপনি যেই পেজে পোস্টটা করছিলেন সেই পেজটাকে সিলেক্ট করেন। আমাদের পোস্ট কোনটাই করছিলাম, এ টু জেড ফুড না, আমরা এ টু জেড ফুড হ্যাঁ এটা দিয়ে পোস্ট করছিলাম, তো আমরা এটাকে সিলেক্ট করে দিলাম। কারেক্ট? ডান স্যার আমাদের এটুকু। এরপরে এখানে আর কোনো কাজ নেই, আমরা নিচে চলে আসব। নিচে এসে বাজেট এন্ড স্কেজুল নামে একটা অপশন আছে, পাইছি? বাজেট আমরা সামনে ধরে আসছিলাম না, ক্যাম্পেইনে আসছিলাম। আচ্ছা, ওইখানে বাজেট ধরছিলাম বলে এখানে আর বাজেট ধরতে দিচ্ছে না, বাট এখানে টাইম দিছে, দেখছেন? আপনাদের যারা লাইফ টাইম বাজেট দিচ্ছেন তাদের মনে এরকমই টাইম আসছে, আসছে না? এখানে 1 মাসের টাইম দেওয়া। এবার আপনি এটা কমায় নেন স্যার, এবার আপনাদের আনসার পাবেন। হ্যালো স্যার, স্যার আপনি এবার আপনার আনসার পাবেন। সেটা হচ্ছে যে আপনারা প্রথমে দেখাচ্ছিল না অর্নিং 35,000 টাকা খরচ করতে হবে, আপনাদের আরো করে আসছিল নাকি? এই অর্নিং আসার পেছনে কারণ ছিল যখন লাইফ টাইম বাজেট ধরছেন, লাইফ টাইম ডিফল্ট ভাবে 1 মাসের ডে কাউন্ট করে। তো 1 মাসের হিসাব করলে তারপর টাকা অনেক বেশি দরকার না? 30 টাকা দিয়ে কি আপনি 1 মাস চলতে পারবেন নাকি? সম্ভব না। তো তো এইখানে যখন আমি ডে কমায় দিব তখন ওই যে 30 টাকা আপনি বাজেট দিয়ে আসছেন ওইটাই তখন ওকে হয়ে যাবে, বুঝতে পারছি? আমরা এখানে 1 মাসের বাজেট দিব না, আজকে থেকে 30 তারিখ পর্যন্ত আমাদের অ্যাড চলবে 8 দিনের। সো আমরা অন স্টেজ এক স্টেজ ব্যাকে এসে 30 ডিসেম্বর সিলেক্ট করে দিচ্ছি। ক্লিয়ার এতটুকু স্যার? সবাই সিলেক্ট করছি? ডান। ওকে, এইবার একটু নিচের দিকে আসলে ওই যে স্কেজুল বাটনটাতে টিক চিহ্ন দিয়ে আসছিলাম না শুরুতেই, এই নিচে আসলে দেখেন স্কেজুল টাইমটা চলে আসছে, আসছে না? আপনাদের আসছে স্যার? না, এটা আসবে। এই যে অ্যাড সেট স্কেজুল আসে না? এটা যারা টিক চিহ্ন শুরুতে দিয়ে আসছে তাদের অবশ্যই আসবে, আসছে না? পাইছেন? আচ্ছা, এইবার একটা জিনিস দেখেন, এইখানে এই যে অ্যাড শিডিউলের মধ্যে এখানে শিডিউল তো বসাবো ঠিক আছে, কিন্তু এখানে একটা কথা আছে দেখেন, ইউজ ভিউয়ার টাইম জোন। এখানে খুব ইম্পর্টেন্ট ব্যাপার এটা। বাংলাদেশের ঢাকাতে 6টার সময় যদি মাগরিবের আযান দেয়, চিটাগাং কি 6টায় দেয়? না না, পার্থক্য আছে না স্যার? তারপর হচ্ছে মাগরিবের সময় দেখাবেন। ঢাকায় মাগরিব এক সময় 5 মিনিট পরে হইতে পারে,
তাহলে একটা তো ওখানে 5 মিনিট পরে শো করা উচিত, কারেক্ট স্যার? সো এইখান থেকে সবসময় আমরা ইউজার টাইম জোন সিলেক্ট করে নিব, কিন্তু কখনো যদি ক্লায়েন্ট আপনাকে এরকম বলে দেয় যে আমি ইউজার টাইম জোন নিব না, আমার অ্যাড অ্যাকাউন্টের টাইম জোন নিব, মানে আমার অ্যাড অ্যাকাউন্ট যে দেশের ওই দেশের টাইম জোন অনুযায়ী দেখাবে, তাহলে এখান থেকে আপনি চেঞ্জ করে ইউজ অ্যাড অ্যাকাউন্ট টাইম জোন মানে ঢাকা টাইম দেখাবেন। আমরা ঢাকাতে এখন কয়টা বাজে? 11টা। ইউএসতে কয়টা বাজে তাইলে এখন? সরি 11:58 বাজে। ইউএসতে কয়টা বাজে? রাত 1টা বাজে। প্রায় রাত 1টা বাজে, তাই না? 12টা 1টা বাজে। এখন কি রাত 1টায় কি আমার একটা লোকে বসে আছে? সবচেয়ে ভালো স্যার ইউজ ভিউয়ার টাইম জোন, এটা নিয়ে কাজ করা। এটা সিলেক্ট কারেক্ট, এই টাইম জোন দেওয়া হয়েছে। এইবার এখান থেকে আমরা ডে সিলেক্ট করবো, এই যেখান থেকে টাইম, এই যে প্রতিটা ঘর দেখতেছি না স্যার, বড় একটা ঘর এখান থেকে এই পর্যন্ত, এই প্রতিটা ঘরে 1 ঘন্টা করে আছে, 1 2 3 3 ঘন্টা করে এক প্রতিটা ঘরে 1 ঘন্টা করে 3 ঘন্টা করে আছে। তাহলে মানডে সময় শুরু হচ্ছে 12টা থেকে, সিলেক্ট করলেই সিলেক্ট হচ্ছে না 3 ঘন্টা। যেই টাইমটা আপনি সিলেক্ট করবেন ওই টাইমটাতে অ্যাড দেখাবে, যেই টাইমটা আপনি সিলেক্ট করব না সেটা বন্ধ থাকবে। এখন এই অ্যাড স্কেডিউল অনেকভাবে হতে পারে, ক্লায়েন্ট বলতে পারে প্রতিদিন একই টাইমে অ্যাড চলবে, তাহলে আমার জন্য কষ্ট কম, কারণ নিচে এভরিডে একটা টাইম আছে না, হ্যাঁ? এই এভরিডেতে আমি সিলেক্ট করে দিয়ে দিব যে রাত সাপোজ এটাও না, সাপোজ সকাল 6টা থেকে অ্যাড চলবে বিকাল 5টা 6টা পর্যন্ত। ক্লিয়ার? তাহলে প্রতিদিন একই টাইমে যাচ্ছে, আমার হ্যাসেল কম, একটা টাইম দিয়ে দিলাম। তাহলে যে টাইমটা সিলেক্ট করলাম এই টাইমে আমার অ্যাড চলবে, বাকি টাইমে বন্ধ থাকবে। কিন্তু ক্লায়েন্ট বা আপনাদের যদি এমন দরকার হয় যে নির্দিষ্ট ডেতে এক এক সময় এক এক দিন এক এক সময় অ্যাড চলবে, তাহলে সিঙ্গেল ডে ধরে কাজ করতে হবে, ঠিক আছে? সো সিঙ্গেল ডেতে ধরে কাজ করার জন্য যেটা আমাদের করতে হবে, যেমন সোমবারে আমাদের এই 3টা পর্যন্ত অ্যাড চললো, সেটা পরে মঙ্গলবারে গিয়ে দেখা যাচ্ছে সকাল 9টা থেকে 6টা পর্যন্ত অ্যাড চললো, বা পরের দিন বন্ধই থাকলো, তারপরের দিন আবার এই অ্যাড চললো, এইভাবে আর কি, আপনি যেভাবে অ্যাড দেখাইতে চান। ক্লিয়ার স্যার? এইভাবে একটা একটা করে টাইম জোন আপনি আপনার মতো করে সেট আপ করে নিয়ে নিতে পারেন। এটুকু হয়েছে স্যার? এরকম এই স্কেডিউলে একদিন ফুল ডেও তো চলতে পারে, চলতেই পারে। আপনি যদি ফুল ডে, যেমন সানডে ফুল ডে দিয়ে দিলাম, সো ফুল ডে চললো, সরি একবারে কাস্টমাইজ একদম যত ন্যারো আপনি করতে চান আপনি আপনার মতো ধরে ন্যারো করতে পারেন। হ্যাঁ, একটু বুঝতে পারছি স্যার? কার কোনো কোয়েশ্চেন? সবাই একটু পাঠ করছেন আমার সাথে? করছি না? এরপরে আচ্ছা, জামাত কয়টায় ছাড়বো? কয়টায় আমরা 20 মিনিট টাইম নিব ম্যাক্স। ওকে, মূল খেলাটা এই জায়গাতে স্যার। আসেন, অডিয়েন্স কন্ট্রোল, এই জায়গায় অডিয়েন্স যদি ভুল দাঁড়াইছেন তাহলে ভুল জায়গায় আপনার অ্যাড গিয়ে পৌঁছাইছে, ভুল লোকের কাছে গিয়ে পৌঁছাইছে। এটা আসছে না সবার এই অপশনটা? অডিয়েন্স কন্ট্রোল, এই জায়গার মধ্যে আমরা একটু ধরে কাজ করব, একটু ভালো করে বুঝেন এই জায়গাটা। একটু আগে আমার স্ক্রিনটা দেখেন, পরে আপনারা করেন। হ্যাঁ, অডিয়েন্স কন্ট্রোলে নিচে আসলে প্রথমে লোকেশন ডিফল্ট ভাবে বাংলাদেশ আছে। আমরা এখানে যদি এডিট অপশনটাতে ক্লিক করি তাহলে এই যে এখানে বাংলাদেশ আসছে, এখানে সিমোর অপশনে ক্লিক করলে নিচে আমরা মিনিমাম একটা বয়স পাবো। আচ্ছা, বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশ এনভায়রনমেন্টের কথা বলতেছি, বাংলাদেশ প্রেক্ষাপটে 18 বছর বয়স যাদের, তারা আসলে ডিসিশন মেকার না, তারা প্রোডাক্ট ডিসিশন মেকার না, বা পারচেস করবে কি করবে না, এটা যদি ডিসিশন মেকার থাকেও সেটা কালে ভদ্র 2-1 জন, বাট ম্যাক্সিমাম ডিসিশন মেকার হচ্ছে আফটার 22 আর 25। নিজেরা পারচেস করে, বুঝতে শেখে, কারণ বাচ্চা কাচ্চা তখন দেখা যাচ্ছে অনার্সে পড়তেছে বা ইন্টারমিডিয়েট শেষ করে উঠছে ওই টাইমটাতে গিয়ে। সো আমরা এখান থেকে মিনিমাম এজ আপাতত 22 দিয়ে রাখতেছি, যেহেতু বার্গার ফুড আইটেম, সব এগুলা সিনিয়র পার্সন থেকে যারা ইয়াং তারাই হচ্ছে বেশি লাইক করে। সো আমরা এটা 20 থেকে শুরু করি আপাতত। লেটস সে 20, কি সিলেক্ট হলো না কেন? 20। আচ্ছা, এখানে পুরো, আচ্ছা ওটা পুরো ধরতেছি, আসি এখানে বাংলাদেশ আছে না স্যার? আচ্ছা, পুরো বাংলাদেশ সিলেক্ট করা আছে স্যার ম্যাপে? হ্যাঁ, অডিয়েন্স কন্ট্রোল আসছে এরপরে। হ্যাঁ, এডিট অপশনে ক্লিক করেন, বাম পাশে এডিট ছিল না অপশন স্যার, এডিটে ক্লিক করে ফেলেন। করছি? এইবার দেখেন সার্চ লোকেশন নামে যে অপশনটা ক্লিক করলে ম্যাপ চলে আসবে।
এই যেখানে সার্চ লোকেশন একটা অপশন আছে, ক্লিক করলে ম্যাপ আসবে, আসছে না? আসছে। ডিফল্ট বাংলাদেশ দেওয়া, রাইট? আচ্ছা, এইবার বাংলাদেশ ডিফল্ট দেওয়া মানে পুরো বাংলাদেশে আপনার অ্যাড চলবে বা বাংলাদেশে সব লোক অ্যাড দেবে, কিন্তু এমন যদি হয় যে স্পেসিফিক সিটি, স্পেসিফিক কান্ট্রি এভাবে ধরে আমরা কাজ করব, তাইলে আমরা আমাদের অন্যভাবে চিন্তা করতে হবে। সো আমরা আপাতত এখান থেকে এটা দেখেন ডিরেক্টলি কাটা যাচ্ছে না, যাচ্ছে? যাচ্ছে? আপনারাও কাটতে পারবেন না। তো কাটবেন কখন কাটা যাবে? যখন আমরা এখানে অন্য একটা লোকেশন অ্যাড করব, তখন আরেকটা লোকেশন কাটা যাবে। মানে মিনিমাম একটা লোকেশন ডিফল্টভাবে থাকবেই। সো আমরা আপাতত ঢাকা ধরি, হ্যাঁ? আসছে না ঢাকা? ঢাকা ধরার পরে এবার দেখি কি ব্যাপার, আমার এখানে অ্যাড হচ্ছে না কেন? একটু রিলোড দিয়ে নিই, ওয়েট স্যার। আপনাদের অ্যাড হচ্ছে? আচ্ছা, আমার অ্যাড অ্যাকাউন্ট ইস্যু আছে। হয় নাই? স্যার তখন আর বাংলাদেশ থাকতেছে না, তখন শুধু ঢাকায় থাকতেছে। আসুক, মানে চেঞ্জ করলে চেঞ্জ হচ্ছে কি না? হচ্ছে না? আচ্ছা, আমি একটু দেখি, দাঁড়ান, আমার এখানে কোথায় চেঞ্জ হলো না কেন একটু দেখি। না, আমার হয়েছে তো, এই যে হয়েছে, তখন ধরতে পারে না এই যে ইয়ের কারণে। আচ্ছা, আমরা কি আসছে এটা? ঢাকা। ঢাকা কত কিলোমিটার আসছে? আচ্ছা, আমরা এটাও কাটবো। আমি একে ঢাকা ডিভিশন নিয়ে আসি। ওয়েট, আমি আসতেছি স্যার। আমি আপনাদের যে ভুল হয়েছে সেটা আমি আমারটাও হবে, সমস্যা নাই। দেখেন এখানে সর্বনিম্ন আমরা কত কিলোমিটার যেতে পারি? সর্বনিম্ন 10। এর নিচে নামতে পারেন? সর্বোচ্চ স্যার উপরে লোকেশন যতটুকু দেয়া এপিসোডে আমি সর্বনিম্ন সর্বোচ্চ ই করছিলাম 50। আমি সেটা দিয়ে আসতেছি। যেমন দেখেন আমার এখানে একটু দেখেন আগে, আমি যখন ঢাকা ডিভিশন ধরছি, ঢাকা ডিভিশন, তখন আমি সর্বনিম্ন 17 কিলোমিটার এবং সর্বোচ্চ 80 কিলোমিটার আসতে পারতেছি। আপনারা কত যেতে পারতেছেন? ওকে ফাইন, 10 থেকে 50। কিন্তু প্রশ্ন এখানে না, প্রশ্ন হচ্ছে আপনার ঢাকা 1 কিলোমিটারের দরকার। এর নিচে কি নামতে পারতেছি? 10-এর নিচে কি নামতে পারতেছি? আমার দরকার 1 কিলোমিটার। আচ্ছা, এইবার একটা জিনিস বুঝেন, আমাদের এরিয়াতে বাংলাদেশের চিন্তা করলে সবচেয়ে বড় হচ্ছে কান্ট্রি, দেশ। তার চেয়ে ছোট কি? ডিভিশন। ম্যাডাম ডিভিশন, ডিভিশনের চেয়ে ছোট ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্টের চেয়ে ছোট সিটি, ছোট ইউনিয়নের ছোট ওয়ার্ড, এর ছোট বাড়ি, রাস্তা, প্লেস। এই তো, তাইলে আপনি যত ছোট জায়গায় নামতেছেন, জায়গা তত ছোট হচ্ছে না? বুঝতে পারছি? আপনারা যে ধরছেন, কি ধরছেন? ডিভিশন ধরছেন? ডিভিশন ধরছেন না সবাই এখানে? ডিভিশন কি বড় এরিয়া না? এই জন্য 17 বা 10-এর নিচে নামতে পারতেছেন না। বুঝতে পারছি? এইবার কিভাবে বুঝবেন কোনটা ডিভিশন কোনটা ডিভিশন না? এটা কিভাবে বুঝবেন? যখন এখানে সার্চ করবেন, এই যে সার্চ লোকেশন আছে, আমি আবার সার্চ করতেছি, একটু দেখেন, ঢাকা আসছে না? প্রত্যেকটার পাশে কি লেখা আছে দেখেন তো? ঢাকা এটা কি? সিটি। এর নিচে কি লেখা? এরপরে কি লেখা? কান্ট্রি লেখা না? এরপরে কি লেখা? সিটি। একটু পর্যন্ত থাকেন। এখন আবার দেখেন, আসছে কাকরাইল, পাশে কি লেখা? প্লেস, রোড লেখা আছে না? অ্যাড্রেসও লেখা আছে না? এবার আমি কাকরাইলের জাস্ট প্লেসটা ধরতেছি। ধরেন কাকরাইল রোড বা কাকরাইল মোড়। কাকরাইল মোড় ধরলাম। কত কিলোমিটার সর্বনিম্ন আনতে পারতেছি এখন? সর্বোচ্চ 80। আমার 80 আসছে, আপনাদের বলতে আমি জানি না। দেখেন 50। ওকে ফাইন, তাহলে এবার 1 কিলোমিটার আসতে পারতেছি না? আসতে পারতেছি। এখন এটা কেন দরকার? এইভাবে লোকেশন ধরা কেন দরকার? কারণ কোনো ক্লায়েন্ট এসে বলবে আমার শুধু গুলশানে আমার বিজনেস যাবে, আমার শুধু মহাখালী ডিউটি আমার অ্যাড দেখাইতে হবে, অথবা আমার সিলেটে উপশহর ভিতরে হচ্ছে আমাকে অ্যাড দেখাইতে হবে। স্পেসিফিক তো থাকতে পারে। স্পেসিফিক ধরার জন্য আমরা তাহলে কি ধরবো? প্লেস ধরবো। ক্লিয়ার স্যার? প্লেস। আর এই যে এখানে একটা করে এগুলো অ্যাড করেছি না, কাকরাইল মোড়, আমি তো এখন ফার্ম গেট অ্যাড করতে পারি। লেটস আমরা ফার্ম গেট অ্যাড করলাম এখানে। আসছে না ফার্ম গেট? ফার্ম গেটের মণিপুরি পাড়া আছে না স্যার? আমরা সিলেক্ট করলাম এটা। কত কিলোমিটার দেখেন সিলেক্ট হয়েছে স্যার? দুই জায়গায়। আচ্ছা, এই যে এখানে ডেল লোকেশন সিলেক্ট করতেছি, এখানে সর্বোচ্চ কি দেখাবো ম্যাডাম? আচ্ছা বলেন
বলেন কি অ্যাড করব? মিরপুর। এই যে মিরপুর লিখে সার্চ করলে যেখানে চলে আসছে। মিরপুর কি ঢাকা না আমাদের? মিরপুর ঢাকা, এই যে মিরপুর, মিরপুর ঢাকা, উত্তর মিরপুর, তারপর মিরপুর 1, মিরপুর রোড, মিরপুর মাজার সবই আছে, অবদা মিরপুর সবই আছে। আমরা এখান থেকে মিরপুর ঢাকা দিলাম, হ্যাঁ এটা দিলাম, পুরা মিরপুর সিলেক্ট করতেছি। মেবি 17 নিচে আমরা নামতে পারবো না, কারণ পুরা সিটি সিলেক্ট করছি আমরা। হ্যাঁ আসবে স্যার, একটু সিলেক্ট করেন, আসবে, অবশ্যই আসবে। আচ্ছা এবার যেটা বলছিলাম, এখানে কয়টা লোকেশন অ্যাড করছি স্যার? 3টা। এখানে সর্বোচ্চ লোকেশন অ্যাড করতে পারবেন 29টা, এর বেশি না। তো এটাও কিন্তু কোশ্চেনের মধ্যে আসে। এই যে লোকেশন আপনি ক্লায়েন্ট যখন অ্যাড দেখতেছে অ্যান্সার বলবে যে যেখানে লোকেশন বলেছেন এখানে সর্বোচ্চ কয়টা করতে পারবেন? 29টা। 29টা বেশি বসবে না এখানে, ঠিক আছে? স্যার আমার তো মনে হয় আমার মাইল আছে, যেগুলো তো আসে না। আপনি তাহলে মাইল হিসাব করবেন, আপনার আপডেটে মাইল আসছে এই জন্য আপনার ফেসবুক আপডেট স্যার এখানে দিলাম, এখানে তাহলে আপনি 1 মাইল 2 মাইল লোকেশন নাম বলবেন, কারণ আপনি আরেকটা লোকেশন অ্যাড করতে হবে, একটা ডিফল্ট লোকেশন থাকবে, আরেকটা অ্যাড করে আরেকটা কাটবে। তাহলে স্যার আমরা যেভাবেই যাই 1 কিলোর নিচে যাইতে পারবো না। 1 কিলো নিচে কি আছে স্যার? কই যাবেন আপনি স্যার? এটা একটা প্রশ্ন যে 1 কিলোর নিচে যাইতে পারবো না। হ্যাঁ নির্দিষ্ট বাড়িতে দিতেছেন। হ্যাঁ ওইটাও দিব একটু পরে, আমি ওর মধ্যে আছে দিলাম আপনার জন্য। ওইটাই দিব, এখন দিব। আসেন, এই অ্যাড্রেস বুঝছি আমরা। জি স্যার। তো ক্লায়েন্ট যদি অ্যাড্রেস দেয় অ্যাড্রেসে যাব। এখন আসেন এই যে স্যারদের একটু আগে যে কথাটা হলো সেটাতে যাই। কোনো ক্লায়েন্ট এমন হয়, ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের ক্ষেত্রে সাধারণত এটা হয়, বাংলাদেশে এটা আসলে সম্ভব না, কারণ আমাদের বাংলাদেশে পোস্টাল কোডের কোনো ঠিক ঠিকানা নাই, ঠিক আছে? পোস্ট অফিসই তো নাই এখন ঠিকঠাক মতো, পোস্টাল কোড তো পরে। বাইরে দেশে যেটা হয় সেটা হচ্ছে অনেক ক্লায়েন্ট অ্যাড্রেস দেয় না, এরকম বলে দেয় না যে কোন কোন এরিয়াতে দিবে। ক্লায়েন্ট কি করে, তার এলাকার যে জিপ কোড আছে জিপ কোড দিয়ে দেয় যে এই যে জিপ কোড এই এলাকাগুলোতে আমার অ্যাড দেখাবা। বুঝতে পারছি? বলেন। এটা হচ্ছে আপনার লোকেশন যেটা তার নিচে লেখা আছে রিচ, নিচে স্যার নিচে। মানে ম্যাপের নিচে রিচ। এখানে হচ্ছে আপনারটা হচ্ছে সিলেক্ট করা নেই, কিন্তু আমার এখানে হচ্ছে সিলেক্ট করা। হ্যাঁ কিন্তু এটা করাতে হচ্ছে এখন কি এটা করা থাকবে নাকি করা? এটা নির্ভর করবে স্যার, আমি আসবো ওই জায়গাটাতে, আগে উপরে পোর্শনটা আমরা শেষ করে ফেলি। সো ধরেন ক্লায়েন্ট কি করছে, এরকম অ্যাড্রেস না দিয়ে জিপ কোড দিছে, হ্যাঁ তাইলে আমরা কিভাবে করব? আমরা চ্যাট জিপিটি থেকে কিছু জিপ কোড নিয়ে নিই, কারণ জিপ কোড তো আমার মনে নাই। না না না, আমি বাইরের কিছু নিব। ইউএসএ জিপ কোড উইথ কমা। স্যার নামাজে যাই, ছেড়ে দেন। আজান কি দিছে? এই একটা শেষ করে যাব আজকে, এই একটা শেষ করে যাব। আচ্ছা দেখেন এখানে জিপ কোড আসছে না আমার কাছে কিছুগুলা। ক্লায়েন্ট ধরুন এরকম জিপ কোড দিয়ে দিছে, কমা দিয়ে দিয়ে যে এইগুলোতে আমার অ্যাড চলবে, অনেকগুলো দিয়ে দিছে, 10টা 20টা দিয়ে দিছে। হ্যাঁ তো যদি এরকম বাল্ক আকারে জিপ কোড থাকে তাইলে আমরা এগুলো কেটে দিই আগে। হ্যাঁ এগুলো সব কাটি আগে, কেটে দিলাম। তখন যদি বাল্ক আকারে অনেকগুলো জায়গাতে লোকেশনে দিতে হয় তখন একটু নিচে ম্যাপের ঠিক নিচে দেখেন লেখা আছে অ্যাড লোকেশন ইন বাল্ক, আছে না? এটাতে ক্লিক করলে এখানে আসবে লোকেশনের ধরন কি। সো এখান থেকে আমরা জিপ কোড আছে না, আমরা জিপ কোড দিছে ক্লায়েন্ট আমাদের, তার মানে পোস্টাল কোড, তাই না? পোস্টাল কোড সিলেক্ট করে দিলে এখানে পোস্টাল কোড দেওয়ার অপশন আছে, আপনি জাস্ট পেস্ট করে দিবেন যে কোডগুলো ক্লায়েন্ট আপনাকে দিবে আর কি। দিয়ে আপনি যদি ম্যাচ লোকেশনে ক্লিক করেন অটোমেটিক ওই লোকেশনগুলো দেখেন ধরে ফেলছে আমার, ধরে ফেলছে না? অ্যান্ড এবার যদি 5 লোকেশন অ্যাড করেন ও দেখেন অটোমেটেড ওই জায়গাগুলো এই যে ধরে ফেলছে। আমাদের বাংলাদেশের সম্ভব না, কারণ আমাদের বাংলাদেশের জিপ কোড ঠিক নাই, বা গুগল কাছে ডেটাই নাই, বা ফেসবুক কাছে ডেটাই নাই। বুঝতে পারছি? আমরা বিদেশে কাজ করতে গেলে আমরা এই জিপ কোড যদি ক্লায়েন্ট জিপ কোড দেয় তাহলে আমরা এভাবেই ধরে ফেলতে পারবো। এটা হলো একটা ওয়ে। আরেকটা হচ্ছে যে যেটা বলেন যে কোনো একটা রোডের মধ্যে হচ্ছে যে গিয়ে হচ্ছে আমরা এক্স্যাক্টলি ওই লোকেশনকে আমরা ট্র্যাক করতে চাই। লেটস আমরা একটু ফেরত আসি, আবার ওই যে মণিপুরি পাড়াতে আসলাম, লেটস এই যে জায়গাটাতে আসলাম। এখান থেকে মনে করেন আমরা এই জায়গাতে হাজারিবাগে আসছি, খেয়াল করেন একটু, হাজারিবাগ জুম করলাম, হাজারিবাগের এদিকে আর কি আছে, হাজারিবাগের এদিকে আমি চেয়েছি এইখানে। ধরেন আপনি আপনার এই ধরেন এই স্যারের বাসা হচ্ছে এইখানে,
আপনি চেনেন এই রোডের মাসে এইটা হচ্ছে বাসা, বুঝতে পারছি? তাহলে আমি চাচ্ছি এই বাসার লোক অ্যাড দেখবে, পাশাপাশি এই বাসার আশেপাশে তারা 1 কিলোমিটারের মধ্যে আছে ওরা অ্যাড দেখবে, বুঝতে পারছি স্যার? এই যে প্রিসাইজ টার্গেটিংটা করা এটা আমরা করতে পারবো। সো এইখানে লোকেশন আসার পরে দেখেন কর্নারে ড্রপ পিন শব্দটা আছে না, ড্রপ পিনে ক্লিক করে একটা পিন আসছে, এখন এই পিনটা জাস্ট বাড়ির উপর নিয়ে ছেড়ে দেন, নিয়ে ক্লিক করলে ওর এখান থেকে দেখেন কত কিলোমিটার ধরছে, 16 কিলোমিটার ধরছে না, এইটারে 1 কিলোমিটার করে দেন, এন্টার দেন, দেখেন ওনার বাড়ির মাঝখান থেকে ধরে 1 কিলোমিটার এরিয়া কভার করছে, বুঝতে পারছি? ক্লিয়ার? বা আপনি ধরেন এই বাড়ির এখান থেকে ধরে আপনি 5 কিলোমিটার এরিয়া কভার করছেন, লেটস সে ধরে নিচ্ছি, এই 5 কিলোমিটারের মধ্যে এসে আপনার কাছে মনে হইতেছে যে এই যে ঘাটার চর বা হচ্ছে এই যে এলাকাটা আছে কেরানীগঞ্জের এরিয়াটা আছে, এই এরিয়ার লোক অ্যাড দেখাইতে চান না, কিন্তু 5 কিলোমিটার থেকে নামতেও পারবেন না, কথা বুঝতেছি? তাহলে এই কেরানীগঞ্জ আর এই আশেপাশের লোকগুলোর বাদ দিয়ে দিব, এক্সক্লুড করব, ঠিক আছে? এক্সক্লুড করার জন্য এই কর্নারে দেখেন যে সার্চ লোকেশন যেখানে আমরা লিখি, লোকেশন লিখি, এটা ঠিক পাশেই ইনক্লুড লেখা আছে না, এইখানে ক্লিক করে আমরা এক্সক্লুড করব, ড্রপ পিন ধরে এই কেরানীগঞ্জের উপরে ছেড়ে দিব, তাহলে কেরানীগঞ্জ থেকে দেখেন রেড সাইন হয়ে গেছে, কতটুক 1 কিলোমিটার বাদ দিয়ে দিব। এবার যদি আমরা এখানে জুম করি, এই হচ্ছে লোকেশন, কোথায় গেল এটা, এই যে 1 কিলোমিটার বাদ গেছে রেড জোন, তার মানে রেড জোনের মধ্যে যারা যারা পড়ছে ওরা আমার অ্যাড আর দেখবে না, বাকিরা সবাই দেখবে। লোকেশনের ব্যাপার বুঝতে পারছি স্যার? এই যে এখান থেকে ইনক্লুড বা এক্সক্লুড আগে সিলেক্ট করতে হবে, আমার এক্স বাদ দিব, তাহলে এক্সক্লুডটা সিলেক্ট করে ড্রপ পিন সিলেক্ট করে যে এলাকার লোককে আমি বাদ দিতে চাই সেই এলাকার উপরে গিয়ে ক্লিক করলে ওই এলাকার উপর মার্ক চলে আসবে, আর এখানে দিয়ে দিবে কত কিলোমিটার মার্ক হচ্ছে। ওই যে কমাই দিবেন, এই যে 16 কিলোমিটার ধরতেছে ডিফল্ট, এটাকে কমাই আপনি 1 কিলোমিটার করে দেন, তাইলে ওটার কন্ট্রোলে চলে আসবে, বুঝতে পারছি স্যার? ওইগুলো কম আকারে চ্যাটজিপিটি থেকে নিয়ে আমি ডেমো হিসাবে দিছি আর কি। ইম্পোর্ট দিছি হচ্ছে এই যে এটা ঠিক নিচে এই যে অ্যাড লোকেশন ইন বাল্ক, এটাতে ক্লিক করে ওখান থেকে পোস্টাল কোড সিলেক্ট করে দিছি, একটু ঠিকঠাক স্যার বুঝতে পারছি? লোকেশন সিলেক্ট এই আসলে এটা এর বাইরে যাবে যখন ওই যে ম্যাডাম একটু আগে একটা কথা বলছিলেন যে স্যার রিচ একটা শব্দ আসছিল নিচে, কই গেল শব্দটা? আমার এখানে হারাই গেছে, এটা হারাই গেছে, আমার এখানে আসছিল, ওইটাতে ক্লিক করলে রিচ বিয়ন্ড হয়ে যেত আর কি, হ্যাঁ চলে গেছে। আচ্ছা ঠিক আছে, এখানে আমরা সিলেক্ট করলাম, করার পর এই জায়গাটা হচ্ছে এর পরবর্তী ইস্যুটা, এই যে এইখানে যে মিনিমাম এজ 22 দিছি, এখানে কোনো কাজ নাই, কাজ হচ্ছে এই যে এখানে অ্যাডভান্স প্লাস অডিয়েন্স অপশন পেজ আছে, এখানে এসে দেখেন অডিয়েন্স সাজেশন অপশনাল একটা অপশন আছে না, এটাতে ক্লিক করতে হবে। নিচে নিচে অডিয়েন্স সাজেশন আসছে না একটা, ক্লিক করেন, দেখবেন এখানে সিলেক্ট করলে দেখেন এবার এজ চলে আসছে 22 থেকে 65 প্লাস বা 20 থেকে 65 প্লাস আসছে। এইখান থেকে আমরা এজ কন্ট্রোল করব, 22তম শুরুর বয়স বা সর্বোচ্চ আমি এই বার্গার নিয়ে 30-35 বছর ছেলেবেলেদের উপরে আগাবো না, কারণ এরপরে আসলে বার্গার নিতে বার্গার মেবি মনে হয় না খুব বেশি মানুষ হচ্ছে পছন্দ করবে। প্রোডাক্টের ধরন অনুযায়ী এটা কখনো কখনো 40 যাইতে পারে, 45 যাইতে পারে, 50 হইতে পারে, নির্ভর করে কিসের উপরে স্যার? প্রোডাক্টের উপরে। তারপর আসেন জেন্ডার, কোনটা ম্যাডাম? নিচে দেখেন, নিচে আরো নিচে অ্যাডভান্স প্লাস অডিয়েন্স নামে একটা অপশন আছে, নিচে অ্যাডভান্স প্লাস অডিয়েন্স, ওইখানে সাজেশন নামে একটা অপশন আছে না, এটাতে ক্লিক করেন, হইছে? এরপরে জেন্ডার, প্রোডাক্টের ধরন অনুযায়ী জেন্ডারের, বার্গার কি ফিমেল মেলের জেন্ডার ডিফাইন করা যায়? সবাই তো খাচ্ছে, তাহলে অল, কিন্তু যদি প্রোডাক্ট হয়তো জেন্ডার ডেফিনেশন ডিফাইন করা যায় তাহলে মেন উইমেন আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারতেন। ক্লিয়ার? প্রোডাক্ট বেস আমরা অল রাখি। এরপর ডিটেল টার্গেটিং, দিস ইজ ইম্পর্টেন্ট। এই ডিটেল টার্গেটিং এর মধ্যে ব্যাপারটা হচ্ছে ইন্টারেস্টেড পিপল কারা কারা সাধারণত বার্গার পছন্দ করতে পারে, ফুড লাভার যারা,
যারা ফাস্ট ফুড পছন্দ করে, যারা ওয়েস্টার্ন ফুড পছন্দ করে, চাইনিজ পছন্দ করে, স্টুডেন্ট ইউনিভার্সিটি স্টুডেন্ট যারা, রাইট, যারা হচ্ছে জব হোল্ডার, ওনারা কর্পোরেটে যারা হচ্ছে আছে, ওনারা এই টাইপের লোকই তো হচ্ছে পছন্দ করবে। সো এইটাই হচ্ছে এখানে আপনারা এই ডিটেল টার্গেটিং এর মধ্যে ধরে দিবেন, ঠিক আছে? সো ধরেন আপাতত বার্গার লিখে দেন ডাইরেক্ট, দেখেন বার্গার কিং আসছে, খাবারের নামটা হ্যাঁ আসছে। তাহলে বার্গার কিং রেস্টুরেন্ট যারা পছন্দ করে বার্গার ডেফিনেটলি পছন্দ করে, আমাদের বুঝতে পারছেন স্যার? হ্যাঁ তাহলে বার্গার কিং রেস্টুরেন্টটা ধরে দেন। যারা চিজ বার্গার পছন্দ করে ধরে দেন গুড বার্গার, আর বার্গার বহুত কিছু আছে ইন্টারেস্টের মধ্যে যেগুলো আপনার প্রোডাক্ট টপিক রিলেভেন্ট। এখানে অ্যাড করার কোনো লিমিটেশন আছে? না, এইখানে কোনো লিমিটেশন নাই, যতগুলো দিবেন ততগুলোই হবে। সো এখানে আমরা যে বার্গার কিং আমরা অ্যাড করলাম, এখন মনে করেন একটা অ্যাড করছেন, এরপর আপনি ভুলে গেছেন বা আপনার মাথায় আসতেছে না এই প্রোডাক্টের জন্য অডিয়েন্সের টার্গেট কেমন হওয়া উচিত, একটা ধরতে পারছেন, এই যে একটা ধরছি আর মাথায় আসতেছে না, তখন একটা যদি না পারি স্যার এটা একটা প্রশ্ন আছে। তো এখানে এই যে রেস্টুরেন্টগুলো থেকে মানে আমি যে প্রোডাক্টটা সাপ্লাই দিব ওইগুলো কি এই রেস্টুরেন্ট থেকে যাবে এমন কিছু? প্রোডাক্ট তো আপনিই দিচ্ছেন সাপ্লাই। আমি বার্গার কিং কেমন বলছি, এটা রেস্টুরেন্ট না, বার্গার কিং এর রেস্টুরেন্ট যারা পছন্দ করে তারা কি বার্গার পছন্দ করে না? তাদের কাছে যদি আপনার বার্গার যায় তারা আপনার কাছে বার্গার কিং দিবে না? এটা আমরা কিওয়ার্ড হিসেবে আমরা ইউজ করতেছি, বুঝতে পারছি? সো ধরেন আমার কাছে আর মনে নাই যে আসলে কি হইতে পারে। নরমালি দেখেন এই জায়গার মধ্যে সাজেশন কি দিচ্ছে আমাদের, দিচ্ছে স্যার। নরমালি সাজেশন দেওয়ার কথা। একটা মিনিট, ইন্টারেস্ট ইন্টারেস্ট ইন্টারেস্ট, এই যে ফুড অ্যান্ড ড্রিঙ্ক পাইছি, ফুড অ্যান্ড ড্রিঙ্ক কই থেকে পাচ্ছি, যে ব্রাউজ থেকে, দেখেন ব্রাউজ থেকে ইন্টারেস্ট, ইন্টারেস্ট থেকে কি বের করছি, ফুড অ্যান্ড ড্রিঙ্ক। ক্লিক করলে দেখেন কত ধরনের ফুড আছে আমাদের এখান থেকে। ফুড অ্যান্ড ড্রিঙ্কের মধ্যে রেস্টুরেন্টের মধ্যে একটা আসতে পারে, তারপরে বেভারেজ আইটেম দেখতে পারেন, তারপরে কুকিং আইটেম দেখতে পারেন, তারপরে কুজিন আইটেম দেখতে পারেন। এখানে বহুত টাইপের জিনিসপত্র আছে স্যার, একটা করে রাখতে পারেন। যেমন অর্গানিক ফুড, পিৎজা, যারা পিৎজা পছন্দ করে এরা বার্গারও পছন্দ করে, একই কোয়ালিটির লোকেরা, মানে পাশাপাশি লোক। সো আমরা পিৎজাকে সিলেক্ট করি। এবার দেখেন সাজেশন আসতেছে না অটোমেটেড, তো এইখান থেকে ধরে ধরে একটা করে আপনার যেগুলো যেগুলো দরকার সেগুলো হচ্ছে এখান থেকে সিলেক্ট করুন। দেখেন এখন দেখেন অটোমেটেড সাজেশন দিচ্ছে না অটো, যে কেএফসি দিতেছে, ম্যাকডোনাল্ডের যারা হচ্ছে যায় তারাও ডেফিনেটলি বার্গার পছন্দ করতে পারে, পিৎজা হাটে যায় তারাও বার্গার পছন্দ করতে পারে, যারা হচ্ছে হামবার্গারে যায় তারা হচ্ছে পছন্দ করতে পারে, যারা ফ্রেঞ্চ ফ্রাই পছন্দ করে তারা ডেফিনেটলি বার্গার পছন্দ করে, কফি যারা খায় এরাও বার্গার খেতে পারে। সারাউন্ডিংস এক একটা কিওয়ার্ড দিতে, মানে এই টাইপের ইন্টারেস্ট যাদের আছে তাদেরকে আমার প্রোডাক্টটা দেখানো হোক স্পেসিফাই করে। আমি যেটা নিলাম ওই ক্যাটাগরি আমাকে সাজেস্ট করতেছে। কারেক্ট, বুঝতে পারছি? তার মানে যে বয়স ধরছি, যে লোকেশন ধরছি, ওই লোকেশনে ওই বয়স অনুযায়ী এই ধরনের আইটেম যারা পছন্দ করে তাদেরকে ক্লিয়ার স্যার? তাহলে এখান থেকে ডিটেল টার্গেটিংটা আমরা করে নিব আর কি। ডিটেল টার্গেটিংটা করে আমাদের এখানে আর কোনো কাজ নাই, ঠিক আছে, শেষ, এইটুকুই কাজ। ওখানে তো একটা অপশন ছিল ডেমোগ্রাফি না কি, তিনটা জিনিস ওইটাই তো অ্যাড করছি, এই যেগুলোই সব তিনটা মিলিয়ে একটা স্যার, ডেমোগ্রাফিক ইন্টারেস্ট আর একই। ডেমোগ্রাফিক ডেমোগ্রাফিক্সের মধ্যে সাধারণত এডুকেশনের লেভেলগুলো পড়ে, লাইফ ইভেন্ট লাইফস্টাইলগুলো পড়ে, ঠিক আছে? সো এগুলো দেখে দেখে একটা করে দেখবেন আজকে রাত্রে, ঠিক আছে? এখন সবগুলো নিয়ে কথা বলতে গেলে অনেক লম্বা সময়ের ক্লাস লাগবে, হ্যাঁ? নর্মাল একটা ফেসবুকের অ্যাডের ক্লাস মিনিমাম হওয়া উচিত 1.5-2 মাসের, শুধু ফেসবুক। সেখানে আমরা 9 দিনে পুরা ডিজিটাল মার্কেটিং শেষ করতেছি। সো ডেফিনেটলি আপনারা বাসায় বসে বসে একটু করে দেখলে আরো জিনিসটা ক্লিক। স্যার, আপনি যেমন এখানে ওই যে ফুড এন্ড ড্রিঙ্কস এর 9 দিনে আমাদের 100%ই শেষ হবে, বাট আউলিয়া লেভেলে যাওয়ার মতো না। শেষ হবে পুরোটা কিন্তু মাথায় রাখতে হবে ধরাই দিবেন স্যার। আমি সেটাই করছি যে মেইন পয়েন্টগুলো তো ধরায় দেওয়া, মানে এটার ভেতরে ইন্টারনালি অনেক জিনিস আছে ধরে ধরে কাজ করার জন্য, বাকিটা আপনি করে দেবেন। বাকিটা আপনারা একটু দেখতে হবে। এত সময় লাগে তারা তৈরি করছে। এরপরে এখানে কোনো কাজ নাই স্যার, হ্যাঁ? দেন আমরা নেক্সটে চলে আসবো। দুইটা জায়গায় বসে ছিল পিছনে, একটা হচ্ছে ডিটেইল বাড়িতে ইয়াতে টার্গেট নাম লিখছিলাম, নাম শুনে
তারা তো করতে হবে এই প্রচুর লোক আসছে এখানে কমপ্লিট করে সাইডে করে দেওয়া লেখা না নেক্সট আসি স্যার হ্যালো স্যার শেষ আমাদের প্রায় শেষ আর 5 মিনিট নেক্সট আসেন এনার্জি হারায়েন না নেক্সট আসেন না তাহলে আমরা কই আসছি অ্যাডে আসছি মানে ক্যাম্পেইনে বাজেট ধরছিলাম অ্যাড সেটে এসে আমরা লোকেশন ধরছি টার্গেটিং বয়স ধরছি এবং তাদের ইন্টারেস্ট মানে অডিয়েন্স সেটআপ করছি যে তারা দেখবে অ্যাডে এসে এবার প্রোডাক্টটা বানাবো যে তারা দেখবে এটা রাইটের কাজ কি জিনিসটা তারা কি দেখবে সেটা আমরা বানাবো তাহলে আমাদের আগে থেকে ফেসবুক পেজে পোস্ট করা ছিল না পোস্টটা আমরা একটু সহজ পদ্ধতিতে দেখবো সো আমরা এখানে এসে একটা অ্যাডের নাম দিয়ে দেই হ্যাঁ প্রথমে একটা নাম দিয়ে রিনেম করে ফেলেন এই যে একদম লাস্টেরটা এসে এটা রিনেম করে ফেলেন এর নাম কি বার্গার অ্যাড তাই না অ্যাড নিচের দিকে আসলে ফেসবুক পেজ আগে থেকে সিলেক্ট করা আছে আপনাদের দেখেন আছে না আছে এইবার আরেকটু নিচে আসেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট করতে বলছে আছে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বানাইছি কানেক্ট করছি তাহলে দরকার নাই স্কিপ করে নিচে আসেন অ্যাড সেটআপ নামে একটা অপশন আছে পাইছেন সবাই পাইছেন না কি লেখা আছে ক্রিয়েটেড লেখা আছে আমরা ক্রিয়েটেডের কাজ কি শুনেন স্যাররা ক্রিয়েটেডের কাজ কি আজ কালকে দেখবো আজকে না আজকে যেটা করব সেটা হচ্ছে এই অ্যাড সেটআপের ক্রিয়েট অ্যাডের অপশনটাতে ক্লিক করলে ইউজ এক্সিস্টিং পোস্ট নামে যে অপশনটা আছে সেটা সিলেক্ট করব করছি স্যার এই ইউজ এক্সিস্টিং পোস্ট মানে অলরেডি আগে থেকে পেজে পোস্ট করা আছে এমন কোন প্রোডাক্টকে ধরে অ্যাটেন্ড করব ঠিক আছে স্যার আর ক্রিয়েটেড মানে এখানে বসে নতুন করে পুরো একটা পোস্টই বানাবো সো ওটা পরে শিখবো আর অ্যাডভান্স ওয়েতে শিখবো বাট আপাতত বেসিকটা শেষ করি সো এইখানে এটা সিলেক্ট করার পরে নিচে দেখেন অ্যাড ক্রিয়েটিভে সিলেক্ট পোস্ট নামে একটা অপশন আছে ক্লিক করেন তো সিলেক্ট পোস্টে আসছে ক্রিয়েট পোস্ট আসছে ওকে সিলেক্ট পোস্ট ক্লিক করেন আসছে আপনাদের পোস্ট পাইছেন আমার যেমন যে বার্গার চলে আসছে আপনাদেরটা পাইছেন এই যে আসছে তো স্যারের আসছে অনেকে আসছে আসছে না ম্যাডাম আসছে স্যার একটু দেখেন ম্যাডাম হয়েছে কিনা ও পোস্ট করেন নাই আচ্ছা বাকি যারা করছেন তাদের আসছে না আচ্ছা যে পোস্টটা আপনারা করছেন সেটাকে ক্লিক করে সিলেক্ট করেন ডান এরপরে যে কন্টিনিউ একটা অপশন আছে না নিচে কন্টিনিউতে ক্লিক করেন দেখেন একটা চলে আসছে পোস্ট করছিলেন ম্যাডাম পেজে পোস্ট করছিলেন পোস্ট হিসাবে আমরা অ্যাড করা শিখলাম সবাই পোস্ট পাইছেন না স্যার ওকে আমাদের অ্যাড হয়ে গেছে এই যে এই পাশে দেখেন স্যার এই পাশে প্রিভিউ দেখতে পাচ্ছি না এবং লেখা আছে নিচে স্পন্সর বা অ্যাড লেখা আছে না অ্যাড লেখা আছে না ওকে ওকে স্পন্সর অ্যাড একই জিনিস আপডেটের কারণে চেঞ্জ হয়েছে এই যে এখানে এই যে ডান পাশে প্রিভিউ দেখতে পাচ্ছি না আমরা এখানে দেখেন নিচে অ্যাড লেখা আমার আপনাদের অ্যাড বা স্পন্সর লেখা থাকবে একই জিনিস অ্যাড স্পন্সর একই জিনিস হয়েছে স্যার আচ্ছা এইবার আসেন পাবলিশ না পাবলিশে ক্লিক করে দাও পাবলিশ এখন কথা হচ্ছে এই একটা বানাইছেন এটা আপনার মনের মতো করে বানাইছেন ক্লায়েন্টের পছন্দ হওয়া লাগবে না ক্লায়েন্ট বলতে পারে অমুক জায়গাটা একটু চেঞ্জ করে দাও এই লেখাটা একটু পাল্টানো হোক এই অ্যাডের মধ্যে ভিজুয়ালটা ভালো লাগতেছে না এর তো একটা ধরন আছে বা এই একটা যখন পাবলিশ করব তখন কোথায় কোথায় দেখাবে এই একটা প্রশ্ন আসছে কোথায় কোথায় দেখাবে ফেসবুকের কোথায় কোথায় অ্যাড দেখা যায় বলেন ভিডিওতে আর নিউজ ফিডে ওকে আর মেসেঞ্জারে আসে দিন আর স্টোরিজ আর সব মিলায় ফেসবুক ইনস্টাগ্রাম মিলায় বলেন না টোটাল 22টা প্লেসমেন্ট আছে
টোটাল 22টা প্লেসমেন্টের মধ্যে অ্যাড দেখা, এটা মাথায় রেখে স্যার, এটা প্রশ্নের মধ্যে আসতে পারে যে টোটাল কত জায়গার মধ্যে অ্যাড দেখানো যায়। প্লেসমেন্ট কয়টা? 22টা। ইনস্টাগ্রাম, ফেসবুক আর থ্রেড আছে না, ফেসবুক একটা প্ল্যাটফর্ম, থ্রেডস বাদ দিয়ে ইনস্টাগ্রাম, অডিয়েন্স নেটওয়ার্ক আর হচ্ছে ফেসবুক, এই তিনটা প্ল্যাটফর্ম মিলে 22টা পজিশন আছে যেখানে যেখানে ফেসবুক অ্যাড দেখাতে পারে। তাহলে এইটা যে এই যে ডেমো দেখতেছি, প্রিভিউ, এটা দেখতেছি ফেসবুকের নিউজ ফিডে কেমনে দেখাবে, মেসেঞ্জারের ভিতরে কেমনে দেখাবে, স্টোরির ভিতরে কেমনে দেখাবে, রিলের ভিতরে কেমনে দেখাবে, দেখা দরকার আছে না? আসছে তো এরকম। দরকার আছে না? তো ক্লায়েন্টকে কি করবে এবার বলেন? এবার শুনেন। সবই আছে স্যার, মার্কেটপ্লেস সবই এখানে আছে। এবার ক্লায়েন্টকে যেটা করব সেটা হচ্ছে দেখেন এই যে এখানে প্রিভিউ পাশে একটা শেয়ার বাটন আছে না? আছে? ওই স্যার। এই যে ডান দিকে জি স্যার। পাইছেন? এই শেয়ার বাটনে ক্লিক করে আমরা শেয়ারের লিংকে ক্লিক করব। এই লিংকে ক্লিক করার পর এই যে লিংক শেয়ারিং ইজ অফ, এটাকে আমরা অন করব। টার্ন অন করে দেওয়ার পর ডে অ্যাক্টিভের জায়গায় 30 দিন সিলেক্ট করে দিব। ডে অ্যাক্টিভ, এই যে ডে অ্যাক্টিভের এখানে সিলেক্ট করে 30 দিন দিছি। একটা লিংক জেনারেট হইছে না? জি স্যার। এই লিংকটা কপি করে ক্লায়েন্টকে পাঠিয়ে দিবেন। ক্লায়েন্টকে পাঠালে যেটা হবে সেটা হচ্ছে ক্লায়েন্ট তার অ্যাড অ্যাকাউন্টে না ঢুকে এই লিংকটা দিয়ে তার ব্রাউজারে যা ডিরেক্টলি হিট করলে আপনি যে একটা বানাইছেন তার পুরো একটা প্রিভিউ দেখতে পারবে, কোন জায়গায় কিভাবে অ্যাড দেখবে সব চলে আসছে। বুঝতে পারছি? এইবার ক্লায়েন্ট দেখে যদি বলে ওকে, আপনি তখন পাবলিশ বাটনে ক্লিক করার ক্ষমতা রাখেন। ও আচ্ছা, পাবলিশ করার আগেই কাজটা করতে হবে। হ্যাঁ, পাবলিশ করলে এটার কাজ হবে না। যদি এডিট দেয় তাহলে বুঝতে পারছি স্যার? ইয়েস স্যার, ইয়েস স্যার। ওকে, আপনারা এখন মোটামুটি তাইলে অ্যাড এক্সপার্ট হয়ে গেছেন। একটা ক্ল্যাপ হইতেই পারে, আপনারা পারছেন। থ্যাংক ইউ। নিজেরা তো ক্ল্যাপ দিতেই পারেন, আপনারা পারছেন তো। ওকে, তাহলে দেখেন প্রত্যেকটা জায়গায় দেখেন ইনস্টাগ্রামে কেমন দেখাবে, তারপরে যে স্টোরির ভিতরে কিভাবে দেখাবে, রিলের ভিতরে কিভাবে দেখাবে, হইছে না? জি স্যার। ইভেন দেখেন আপনি দিছিলেন ছবি, সে আপনার জন্য ভিডিও বানায় ফেলাইছে। সো এআই এতটাই ওরে বাবা। অ্যাডভান্সড, দেখেন দেখছেন? হ্যাঁ, সে ভিডিও করে ভিডিও কি দেখা যাবে স্যার? স্যার, হ্যাঁ, ভিডিওর মাঝখানে যে আসে ওইটা। সব প্লেসমেন্টে তো হচ্ছে যে লিংক যেটা দিলাম সেটা তো নাই, শুধু ফেসবুকে আছে। ওইটা প্লেসমেন্টের জায়গা বুঝে ফেসবুক দেখাবে, ওইটা ফেসবুকের এআই চিন্তা করবে কই দেখাবে। আপনার কাজ আমার কাজ ওইভাবে বসায় দেওয়া। ক্লিয়ার? ওকে, এবার একটা জিনিস মাথায় রেখে নেন, এই যে একটা দেখতেছেন উপরে যে লেখাটুকু থাকে এইটুকুকে বলা হয় প্রাইমারি টেক্সট। উপর লেখাকে বলে প্রাইমারি টেক্সট। এটা হচ্ছে অ্যাড ক্রিয়েটিভ, সেটা ভিডিও হোক ছবি হোক। নিচে এখানে মেসেঞ্জার লেখা আছে না, জি স্যার। এখানে অনেক সময় টাইটেল লেখা থাকে না, দেখেন না, হেডলাইন 20% ডিসকাউন্ট, 10% ডিসকাউন্ট, এটা শিখবো নেক্সট ক্লাসে। বাট এখানে যেটা থাকে সেটাকে বলে হেডলাইন বা হেডিং। এই তিনটা পার্ট, প্রাইমারি টেক্সট, ক্রিয়েটিভ, হেডলাইন, আর এই যে বাটনটা এটাকে বলে সিটিএ বাটন, কল টু অ্যাকশন, সিটিএ। ঠিক আছে স্যার? স্যার কল টু অ্যাকশন, সিটিএ। আমাদের আছে লাইক, কমেন্ট, শেয়ার। ওনা মেসেঞ্জার আছে উপরে। শেষ? জি স্যার। কংগ্রাচুলেশন, আপনারা পারসন। থ্যাংক ইউ। স্যার, আমি পাবলিশ করব। পাবলিশ টাকা থাকলে করে দেন। স্যার তিনটার নামটা যেন কি বলছিলেন, তিনটা অংশ একটা প্রাইমারি